আসসালামু আলাইকুম। আমরা 3 নম্বর ক্লাসে আজকে বা শুরু করতেছি। এর আগে দুইটা ক্লাসে আমরা দেখেছি যে ধারাবাহিকভাবে যেগুলো ওভারঅল সিনারিও রেট, রিবেট, তারপরে হলো তারপরে ডেফিনেশন, অ্যাক্টের যে 1 থেকে 28 পর্যন্ত যে ধারাগুলো ছিল সেই ধারাগুলো ডিসকাশন। আজকে 3 নম্বর ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি যারা হলো আইকরনজীবী নিবন্ধন পরীক্ষা অ্যাটেন্ড করবেন তাদের জন্য, প্লাস যারা আসলে বুঝতে চান ট্যাক্সটাকে সেটা তাদের জন্য ভালো রকম একটা ইয়া দেবে, কারণ এখানে আয়ের যে 7টি খাত আছে, খাত নিয়েই মূলত আমরা পুরোপুরি ডিসকাশন করব। চলুন লেটস সি। তো অংশ 5-এ আয় পরিগণনা, কম্পিটিশন অফ ইনকাম, যেটা 29 ধারায় মোট আয় পরিগণনার একটা ইস্যু বলা হয়েছে। কম্পিটিশন এই ধারাটি আয়করের ক্যালকুলেশন ইঞ্জিন হিসেবেও ক্যারি করে। একজন করদাতা তাকে আয় বের করতে হলে তাকে সংশ্লিষ্ট খাতে সংশ্লিষ্ট বছরের খাতের যে আলাদা আলাদা মানে হেডগুলো আছে, হেড অফ ইনকাম আছে, আহ, চাকরি বা ব্যবসা বা ইনস্ট্রুমেন্ট যে ইস্যু আয়গুলো আছে সেগুলোর সাথে অনুমোদন যোগ্য খরচ অ্যালাউবল যে ডিডাকশন গুলো সেগুলো বাদ দিয়ে নিট আয় বের করতে হয়। দেন করমুক্ত আয় বাদ দিয়ে বাকি যথেষ্ট আয় যোগ করে দেন আপনার হলো ট্যাক্সটা, লায়াবিলিটিসটা ক্যালকুলেশন করতে হয়। সো এটা আসলে বিধিমালা অনুযায়ী যে পরিগণনার সাথে আমাদের কিছু কিছু ডকুমেন্টেশন এভিডেন্স প্রয়োজন, প্রিজার্ভ করা প্রয়োজন। যদিও ই রিটার্নের ক্ষেত্রে আমরা এই ডকুমেন্টগুলো আপলোড মানে করতে হয় না, বাট এটা পরবর্তী রেফারেন্সের জন্য, পরবর্তী বছরের রেফারেন্সের জন্য অবশ্যই রাখা প্রয়োজন আমি মনে করি। সো লেটস সি, পরেরটাতে যাই আমরা। আয়ের খাতসমূহ অলরেডি আমরা 7টি খাত জেনেছি। 7টি খাতের মধ্যে যে প্রধান প্রধান আমরা 7টি খাতের মধ্যে যেগুলো চাকরি হতে হয়, যেটা ইনকাম ফ্রম স্যালারি ধারা 32 থেকে 34, ইনকাম ফ্রম দ্য রেন্ট 35 থেকে 39, ইনকাম ফ্রম দ্য এগ্রিকালচার 40 থেকে 44, ইনকাম ফ্রম দ্য বিজনেস 45 থেকে 56 পর্যন্ত, ক্যাপিটাল গেন 57 থেকে 61, ফাইন্যান্সিয়াল অ্যাসেট 62 থেকে 65, আদার্স সোর্স হলো 66 থেকে 69 পর্যন্ত। এগ্রিগেশন অফ ইনকাম যেটা 31 ধারায় বলা হয়েছে যে একজন করদাতা তার বিভিন্ন ভাবে খাতে ইনকাম হতে পারে এবং এগুলোকে একসাথে করে কনসলিডেট করে দেন তাকে যে ট্যাক্সেবল ইনকাম হয় সেটাকে স্ল্যাব অনুসারে আলটিমেটলি ট্যাক্স দেওয়া লাগে। যেমন চাকরি হতে আয়, বাড়ি ভাড়া হতে আয়, বিজনেস হতে হয়, এগুলো কিন্তু খাতের সাথে যোগ করে একত্রে যোগ করে দেন নিট আয়টা বের করা লাগে। ব্যবসার ক্ষেত্রে সেট অফ লস যেটা হলো যদি চাই সেট অফ লসটা যে তার যেমন লোকসান যদি ব্যবসা ক্ষতি হয় তবে সেই ক্ষতি অন্য খাতের লাভ যেমন বাড়ি ভাড়া থেকে বাদ দিয়ে নিটাই কমানো যাবে কি না, এই ধারাগুলো নিয়েই আমরা মূলত ডিসকাশন করব। তবে মনে রাখতে হবে যে ক্যাপিটাল লস যেটা, ক্যাপিটাল মানে গেইন বা গেইন হলে তো প্রফিট হয়, কিন্তু ক্যাপিটাল লস যেটা সেটা অন্য কোনো খাতের সাথে সমন্বয় করা যাবে না, এটি কেবল মূলধনী লাভের সাথেই সমন্বয় করা যাবে। তো এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে আমাদের। সো নতুন যে খাতের নাম একটু চেঞ্জ হয়েছে, 62টি আর্থিক সম্পদ আয় হতে, আসলে আগে এটা ছিল সিকিউরিটিজ, ইন্টারেস্ট অন দ্য সিকিউরিটিজ এই খাতটি ছিল, এখন এটা আর্থিক সম্পদ হইতে আয় 62 নামে পরিচিত। এবং বিধিমালা অনুযায়ী কোম্পানি করদাতা মার্কেটার মেথড বক্ষমূল্য এবং সাধারণ করদাতা ক্যাশ মার্কেটিং পদ্ধতি হিসাবে রাখার সুযোগ রয়েছে। এবং একত্রীভূতকরণ অর্থাৎ কনসলিডেট করার পর যে ট্যাক্সেবল ইনকামটা আসবে সেটা স্ল্যাব এবং প্রযোজ্য হারে 10%, 15%, 20% এই হারে ট্যাক্সগুলো ক্যালকুলেশন করতে হবে। তো মিস্টার এক্সাম্পল আমি বলি যে মিস্টার রাসেলের তথ্য অনুযায়ী 24-25 আয় বছরে চাকরি হতে নিটায় যদি 6 লক্ষ টাকা হয় তাহলে ব্যবসা হতে লোকসান 50,000 টাকা, আর সঞ্চয়পত্র মুনাফা হয়তো 50,000 টাকা পেয়েছেন। তাহলে ধারা রেফারেন্স 29 এবং 31 অনুযায়ী মোট আয় 6 লক্ষ টাকা মাইনাস আপনার যেহেতু ব্যবসা লোকসান হচ্ছে 50,000 টাকা বাদ যাবে, প্লাস সঞ্চয়পত্র যেটা প্রফিট হয়েছে সেটা যোগ হবে, তাহলে ওনার কিন্তু 6 লাখ টাকা যে যেগুলো আছে সেটা কিন্তু 6 লাখ টাকায় টোটাল আয় হবে। এখানে ব্যবসা ক্ষতির চাকরি আয় থেকে সমন্বয় করা হয়েছে ধারা 31 অনুসারে। আমরা 7টি খাতের মধ্যে প্রথম যে খাতটি সেটা ইনকাম ফ্রম দ্য স্যালারি, সেটা নিয়ে আমরা ডিসকাস করতেছি। চাকরিতে আয় নীতিতে মূলত 3টি ধারা, বোথ 32, 33, 34। আয়কর বিধিমালাও এটা অনুসরণ করা প্রয়োজন, কারণ অনেকগুলো ফর্ম আছে যে ফর্মগুলো ইউটিলাইজ করতে হবে।
সেই ফর আমি যদি বলি যে আহ, চাকরি হতে আয়, চাকরি হতে আয় বলতে একজন কর্মচারী নিয়োগের কাছে চাকরি বিনিময়ে যা কিছু আর্থিক সুবিধা হিসেবে পান সমষ্টিগতভাবে তাকে বোঝানো হয়। আয়ের বিষয়সমূহ যেমন 31/1, স্যালারি প্লাস ফাইন্যান্সিয়াল কিছু যদি সুবিধা পেয়ে থাকেন, যেমন মূল বেতন, বোনাস, কমিশন, ওভারটাইম, এগুলো হতে পারে। কর্মচারী শেয়ার স্কিম, কোম্পানিতে প্রাপ্ত শেয়ার বা স্টক অপশন থেকে অর্জিত লাভ, যদি লাভ হয়ে থাকে, অর্থাৎ আপনি স্টক পেয়েছেন বিষয়টা এরকম না, অর্জিত লাভ যদি পেয়ে থাকেন তাহলে ওটা অ্যাডিশন হবে। বকেয়া বেতন, অতীতে পাননি কিন্তু এখনো পেয়েছেন এমন বেতন, অর্থাৎ এরিয়ার স্যালারি যদি থাকে সেই স্যালারি যদি পেয়ে থাকেন। ভবিষ্যতে নিয়োগকর্তা থেকে প্রাপ্তি, সাইনিং বোনাস বা অগ্রিম সুবিধা যদি কিছু পেয়ে থাকেন ভবিষ্যতে, মানে সাইনিং এর জন্য এখনই পাচ্ছেন তাহলে এটাও অ্যাডিশন হবে, বা অগ্রিম অ্যাডভান্স কিছু স্যালারি পেয়েছেন অথবা সেটাও কিন্তু অ্যাডিশন হবে। করমুক্ত প্রাপ্তি যা আয়ের অন্তর্ভুক্ত হবে না, 32/32 যেটা, যে নিচের তিনটি বিষয় আয়ের সাথে মানে যোগ হবে না এবং এটা ট্যাক্স ফ্রি। গুরুতর চিকিৎসা ব্যয়, ক্যান্সার, হার্ট, কিডনি, লিভার অপারেশনের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য প্রাপ্ত অর্থ। তবে কন্ডিশন আছে, শেয়ার হোল্ডার পরিচালক হতে পারবেন না। যদি আপনি এমপ্লয়ি হন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ইস্যুগুলো যদি প্রতিষ্ঠান বিয়ার করে তাহলে সেই ক্ষেত্রে আপনার এইগুলো ট্যাক্সের আওতায় আসবে না। ডিউটি রিলেটেড, চাকরি দায়িত্ব পালনের জন্য প্রাপ্ত যাতায়াত ও দৈনিক ভাতা যা ব্যয় হয়েছে। তারপরে গোষ্ঠী ইন্স্যুরেন্স কোম্পানি, বীমা মানে কোনো কোম্পানিকে প্রিমিয়াম দেয়। করমুক্ত এক্সামশন, যেটা আয়কর বিধিমালা অনুযায়ী একজন সরকারি মানে সাধারণ কর্মচারী মোট বেতনের 1/3 বা 4,50,000 টাকা যে দুটির মধ্যে কম হবে ততটুকুই পর্যন্ত তার আয় হতে করমুক্ত থাকবে, যেটা এখন সিস্টেমের মধ্যে অটোমেটেড ক্যালকুলেশন হয়ে যায়। সো আপনি যেটা ইনসার্ট করবেন এই রিটার্নে, সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা দেখাবে। সো আপনাকে ক্যালকুলেশনের যে জায়গাগুলো সেটা ইজিলি আগের মতো ম্যানুয়াল করার প্রয়োজন নেই। ধারা 33 অনুসারে সুযোগ সুবিধা আর্থিক মূল্য নির্ধারণ, যদি কোনো নিয়োগকর্তা নগদ টাকা না দিয়ে কোনো সুবিধা দেয়, যেমন হতে পারে বাসা ভাড়া, যেমন হতে পারে গাড়ির সুবিধা, এবং এই সুবিধার একটা নির্দিষ্ট অঙ্গ বেতনের সাথে যোগ করতে হবে, অর্থাৎ আপনার এই জায়গাগুলোতেই আপনাকে অ্যাডিশন হবে। হাউজিং ফ্যাসিলিটি, বিনামূল্য আবাসন, এখন আপনাকে বিনামূল্য আবাসন কোথাও যোগ দিচ্ছে, সম্পূর্ণ ফ্রি থাকার ব্যবস্থা করে দিয়েছে, এবং বা অথবা ভাড়া পরিশোধ করে অফিস থেকে। তাহলে আবাসনের বার্ষিক মানে অ্যানুয়াল ভ্যালু যেটা প্রকৃতি ভাড়ার বেতনের সাথে যোগ হবে, এবং আম, হ্রাসকৃত যে অংশটুকু ভাড়া আবাসন, যে কোম্পানি কিছু ভাড়া কর্মচারীর বেতন থেকে কেটে নেয়, তবে প্রকৃতি বার্ষিক মূল্য পরিশোধ, মানে প্রকৃত বার্ষিক মূল্য মাইনাস পরিশোধ ভাড়া, অবশিষ্ট অঙ্কটি আয়ের সাথে যোগ হবে। অর্থাৎ খেয়াল করে দেখেন যে অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করে আপনাকে হাউস ফ্যাসিলিটির যে অংশটুকু বিনামূল্যে যদি আবাসন দিয়ে থাকে অফিস থেকে দিয়ে থাকে তাহলে এটা আপনাকে ওটার সাথে অ্যাডিশন হবে স্যালারির সাথে। সো মোটর গাড়ির সুবিধা, কনভেন্স ফ্যাসিলিটি, গাড়ির সুবিধার ক্ষেত্রে ইঞ্জিন ক্ষমতা অনুসারে মাসিক একটা নির্দিষ্ট অঙ্কের বেতনের সাথে যোগ করতে হবে, যেমন 1500 সিসি 15,000 টাকা মান্থলি, তাহলে আপনার 1,80,000 টাকা ইয়ারলি। 1500 সিসি থেকে 2,000 20,000 টাকা, তাহলে 20,000 টাকা ইন্টু 12, তাহলে 2,40,000 টাকা। 2,000 থেকে 2,500 সিসি 3,000 30,000 টাকা ইন্টু 12, তাহলে 3,00,000, 3 × 36, 2,500 সিসি ঊর্ধ্বে হলে 50,000 টাকা, 50,000 টাকা বড় 5 × 60, 6,00,000 টাকা অ্যাডিশন হবে বেতনের সাথে। অন্যান্য সুবিধা, অন্য যে কোনো সুবিধা যেমন ফ্রি খাবার, কাজের লোক বা ইউটিলিটি বিল প্রদান করলে তা প্রকৃতি আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য বেতনের সাথে যোগ হয়ে যাবে। তাহলে খেয়াল করুন যে আমরা যে জায়গাগুলোতে ছিলাম যে চাকরি হতে আয়ের যে অংশটুকু বেতন বা আর্থিক সুবিধা, আর্থিক সুবিধার যে জায়গাগুলো আমরা বলছি যে আবাসন ফ্যাসিলিটি হতে পারে, মোটর গাড়ির সুবিধা হতে পারে, বা অন্যান্য সুবিধা হতে পারে। সো আমরা চলে যাই ধারা নাম্বার 34, কর্মচারী শেয়ার স্কিম হতে হয়। কর্মচারী শেয়ার স্কিমটা কি এটা আমাদের বুঝতে হবে। যে কোম্পানি যখন কর্মচারীর বোনাস বা ইনসেন্টিভ হিসেবে কোম্পানি শেয়ার দেয় বা কম মূল্যে শেয়ার কেনার সুযোগ দেয়, তাকে স্টক অপশন দেয়, তাকে কর্মচারী শেয়ার স্কিম বলে। অর্থাৎ আপনাকে এটা কোনো হয়তো ক্যাশ সুবিধা দিবে না, হয়তো কোনো বোনাস দিবে না, কিন্তু আপনাকে স্টক, কোম্পানি একটা শেয়ার দিবে। সো সেটাই আসলে মূলত কর্মচারী শেয়ার স্কিম বলে। এবং শেয়ার প্রাপ্তির ক্ষেত্রে আয় গণনা, যে যদি কোনো কর্মচারী সরাসরি শেয়ার হাতে পান তবে ওই বছর আয়ের সাথে নিচের অঙ্কটি যোগ হবে। যেমন যদি ধরেন
কর্মচারী সরাসরি শেয়ার হাতে পান, তবে শেয়ার প্রাপ্তির তারিখ, শেয়ারের ন্যায্য বাজার মূল্য, ফেয়ার মার্কেট। আর শেয়ার অর্জনের জন্য কর্মচারী নিকট মূল্য পরিশোধ করে থাকেন, ক্রয় মূল্য প্লাস অধিকার আদায়ের অংশটুকু। তাহলে আয়টা হবে ক থেকে মাইনাস, অর্থাৎ শেয়ারের প্রাইস থেকে মার্কেট ভ্যালুর যে অংশটুকু, মানে অর্জনের যে জায়গাটুকু, সেটা হলো যদি ভ্যালু হয়ে থাকে, সেই ভ্যালুটুকু মনেই হলো অ্যামাউন্টটা অ্যাডিশন হবে। শেয়ার অর্জনের অধিকার অপশন বিক্রির ক্ষেত্রে আয়, যদি কোনো কর্মচারী শেয়ার না কিনে তার শেয়ার কেনার অধিকার বা সুযোগ অন্য কারো কাছে বিক্রি করা হস্তান্তর করে দেন, তবে আয় হবে আই ইকুয়াল টু ক মাইনাস খ, অর্থাৎ নিচে যেটা দেওয়া আছে ওই অধিকারের সুযোগ বিক্রয় বা হস্তান্তর মূল্য এবং ওই অধিকার বা সুযোগ অর্জনের জন্য কর্মচারীর প্রকৃতির ব্যয়, মানে ব্যয় কতটুকু হয়েছে এবং সেল কতটুকু করছে, সেলের যে মূল্যটুকু পেয়েছে, যে ডিফারেন্স প্রাইসটুকু, সেটাই হলো স্যালারির সাথে অ্যাডিশন হবে। আমরা দেখি একটা ক্যালকুলেশন, রাসেলের বার্ষিক তথ্য মূল্য বেতন, কিন্তু মূল বেতন বোনাস 10,000 10 লাখ টাকা, আসলে শেষে গাড়ি সুবিধা 33,3 লাখ টাকা, মোট প্রাপ্তি কিন্তু 3 লাখ 13 লাখ টাকা, খরচযোগ্য আয় মোট প্রাপ্তি ট্যাক্সেবল ইনকাম হলো 13 লাখ টাকা, করমুক্ত অংশ 1/3 বা 4,50,000, যেটা কম হবে। 1/3 আর 4 লাখ, 1/3 যদি করি 13 লাখ টাকা, তাহলে 4,33,333, সীমা 4,50,000 পর্যন্ত। তাহলে এখানে 4,13,333 টাকায় উনি করমুক্ত পাবেন। তাহলে 13 লাখ থেকে 4,33,333 বাদ দিলে 8,66,667 ওনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে কাউন্ট হবে, এবং এটা স্ল্যাব অনুসারে ওনাকে ট্যাক্স প্রদান করতে হবে। সরকারি বেসরকারি নতুন আইনে সরকারি বেসরকারি খাতে কর্মচারী আয়ের হিসাব একই পদ্ধতিতে করা হয়। আবার শুনে অনেকে ভুল করে পার কেজি লিমিট হিসাব করার সময় গাড়ি বা বাড়ির কাল্পনিক মূল্য যোগ করেন না, মনে রাখবেন এই আয়ের অংশ হিসাবে গণ্য হবে। এবং এভিডেন্সটাকে আপনাকে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তো চাকরিতে আয়ের মাধ্যমে ম্যাথ করার সময় সবসময় আগে মোট প্রাপ্তি বের করতে হবে, তারপরে করমুক্ত অন থার্ড বা 4.5 যেটা লাখ বাদ দিবেন। এই নতুন আইনটি সহজ এবং সঠিক পদ্ধতিতে করা হয়েছে। সো এই ছিল টোটাল চাকরির উপরে যে আয়, চাকরি হতে আয়, সেটা আমরা মূলত দেখলাম যে চাকরির যে জায়গাগুলোতে আমরা কয়েকটা ইস্যু থাকে, যে চাকরির আয়ের অন্তর্ভুক্তকে রিকগনাইজ করা, যে আমি এটা কিভাবে পাচ্ছি, মূল বেতন, বোনাস, কমিশন, ওভারটাইম, বা কোম্পানি প্রাপ্ত শেয়ার, স্টক অপশন, অর্জিত লাভ যদি থাকে, অর্থাৎ আপনি যদি স্কিম থেকে যেটা লাভ পাবেন সেটা, এরিয়ার কোনো স্যালারি থাকলে এবং অ্যাডভান্স কোনো জিনিস যদি আপনাকে পেমেন্ট করে থাকে। তারপরে হলো আপনি দেখালো যে সুযোগ সুবিধাগুলো পাবেন, যে হাউজিং ফ্যাসিলিটি হতে পারে, কনভেন্স ফ্যাসিলিটি হতে পারে, বা আদার্স কোনো যদি ফ্যাসিলিটি থাকে। এবং শেয়ার স্কিমের ইস্যুটাও আমরা ক্লিয়ার করেছি একটা ক্যালকুলেশন দিয়ে। সো আমরা নেক্সট যেটা হলো আহ, বাড়ি ভাড়া হতে আয় চলে যাব মূলত। বাড়ি ভাড়া হতে আয় হলো ইনকাম ফ্রম দ্য রেন্ট। ইনকাম ফ্রম দ্য রেন্ট, আসলে এই অধ্যায়টি মূলত ল্যান্ড বা ভবন, কমার্শিয়াল, এটা আমরা বুঝতেই পারতেছি যে আমার যদি কোনো অ্যাসেট থাকে, অ্যাসেটকে যদি আমি ভাড়া দিই, তাহলে যে ভাড়াটা পাবো সেই ভাড়ার যে ইনকামটাকে সেটাকে আমরা অ্যাডিশন করব। এই ধারাতেই হলো 35 ধারা, গৃহ সম্পত্তি অন্য সম্পত্তির যেভাবে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে সেটা আমরা আগে দেখব। যে গৃহ সম্পত্তি সম্পত্তির সঙ্গে কিছু মানে স্পষ্টীকরণ আনা হয়েছে, যেমন গৃহ সম্পত্তি কেবল দালান নয়, নিচের বিষয়গুলোকে বোঝানো হচ্ছে যে কোনো ভবন বা দালানের সাথে আসবাবপত্র, ফিক্সচার ফিটিং বা দালানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে এটা অ্যাডিশন হতে পারে। ভবনটি যে ভূমির উপরে দাঁড়িয়ে আছে সে ভূমি, মনে রাখবেন যে নিচের গৃহ সম্পত্তিগুলো গণ্য হবে না, সম্পূর্ণ গুদাম, ওয়্যার হাউস হিসেবে ব্যবহৃত ভবন, কারখানা, ফ্যাক্টরি, বিল্ডিং যা মেশিনের সাথে মানে অবিচ্ছেদ্য ভাড়া দেওয়া হয়েছে, এই ব্যবসা হতে আয় বা অন্য উৎস হিসেবে গণ্য হবে মূলত, যার কারণে এই জায়গাগুলোতে এগুলো গৃহ সম্পত্তির আয় হিসেবে গণ্য হবে না। সম্পত্তিটা কি? সম্পত্তির সংজ্ঞাটা অনেক বড়, এতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এভাবে, যে গৃহ সম্পত্তি ও জমি, আসবাবপত্র, পিকচার ও জিনিসপত্র, এবং তারপরে যে জায়গাটুকু আমি বলবো যে কারখানা, ভবন, যন্ত্রপাতি, যন্ত্রপাতি এবং ব্যক্তিগত অন্যান্য ভাড়া প্রদান লেট আউট আহ, যদি দেওয়া থাকে। ভাড়া হতে আয়, আয় গণনার মূল সূত্র যে কোনো সম্পত্তি ভাড়া দিয়ে যে মোট ভাড়া পাওয়া যায় তা থেকে আইন অনুযায়ী অনুমোদন খরচযোগ্য অ্যালাউবল ডিডাকশন হতে পারে। বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তাকে ভাড়া আয় হিসেবে বলা হবে। অর্থাৎ আপনি সম্পত্তি ভাড়া দিয়েছেন, ভাড়া দেওয়ার পরে একটা মোট ভাড়া পেয়েছেন, এবং আইন অনুযায়ী অ্যালাউবল এক্সপেন্ডিচার গুলো বাদ দিতে হবে, এবং অ্যালাউবল এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পরে যেটা থাকবে, যতটুকু থাকবে সেটা হলো ভাড়ার আয় হইতে গণ্য হবে।
ব্যবসার ক্ষেত্রে ব্যতিক্রম, নন অ্যাপ্লিকেবিলিটি। যদি কোনো সম্পত্তির মালিক তার ব্যবসা সম্পত্তির কোনো অংশ নিজের ব্যবসার কাজে ব্যবহার করেন, তবে সেই অংশের জন্য ধারা প্রযোজ্য হবে না। সেই খরচগুলো সরাসরি ব্যবসা আয়, ইনকাম ফ্রম বিজনেস খাতে সমন্বয় করতে হবে। অর্থাৎ আপনার নিজের একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর এখন ব্যবসা, আপনি আপনার ব্যবসা পরিচালনা করতেছেন। তো এই ব্যবসার যে মানে ভাড়া যদি ধরা হয়, অন্য কাউকে যদি ভাড়া দেওয়া মানে দেওয়া থাকতো তাহলে একটা ভাড়া পাওয়া যেত, কিন্তু আপনার ব্যবসার কাজে যখন ইউজ করবেন, তখন ইউজ করলে এই ধারাটুকু মানে এই খরচগুলো যেটা ভাড়াগুলো, যেটা এটা হলো বিজনেস ইনকামের সাথে আপনার মাইনাস হবে মূলত, যদি আপনি এখানে ভাড়া দিয়ে থাকেন তাহলে। উম, বাণিজ্যিক ভাড়ার প্রকৃতি যেটা, বাণিজ্যিক ভাড়ার প্রকৃতিটা হতে পারে হোস্টেল, হোটেল, মোটেল, রিসোর্ট বাদে অন্যান্য যে কোনো ধরনের সম্পত্তি। যেমন খেয়াল করবেন, হোস্টেল, হোটেল, মোটেল, এগুলো কিন্তু বিজনেস ইস্যুতে যাবে মূলত। কমার্শিয়াল স্পেস, দোকান, কমিউনিটি সেন্টার নামে ভাড়া দেওয়া হোক না কেন, ভাড়া হতে আয় বা খাতের অধীনে হিসাবে করতে হবে, অর্থাৎ এটি ব্যবসা হিসেবে গণ্য হবে না, বরং রেন্টাল ইনকাম হিসেবে ট্রিট হবে। অর্থাৎ কমার্শিয়াল স্পেস, দোকান ভাড়া, কমিউনিটি সেন্টার, এগুলো কিন্তু ভাড়া যখন দেওয়া হয় সেটা কিন্তু ভাড়া হিসেবে আয় হবে। তারপর অংশ আমরা যদি ধারা 37 বলি যে মোট ভাড়া মূল্য নির্ধারণ কেমনে করব। আয়কর আইনের মোট ভাড়া টোটাল রেন্টাল ভ্যালু বের করার জন্য একটা সুনির্দিষ্ট আইনের সূত্র আছে। গৃহ সম্পত্তির ক্ষেত্রে সূত্রটা হলো যে মোট ভাড়া মূল্য ইকুয়াল টু যা বার্ষিক ভাড়া অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন করে ফেয়ার রেন্ট, একটা এলাকা বেসিসে ফেয়ার একটা রেন্ট থাকে, সেই রেন্টটাকে হলো ক্যালকুলেশন করা হয়। প্রাপ্ত অন্যান্য সুবিধা যেমন সেলামি, প্রিমিয়াম, অন্য কোনো আর্থিক সুবিধা যদি নিয়ে থাকে অগ্রিম হিসেবে বা সিকিউরিটি মানি হিসেবে বা অ্যাডভান্স মানি হিসেবে নিয়ে থাকে, তাহলে আলটিমেটলি যে জায়গাটুকু অন্যান্য মানে ইস্যু থাকে সেটা যোগ করার পরে আপনার হলো উম, যেমন ফেরতযোগ্য সিকিউরিটি মানি বা অগ্রিম এর অ্যাডভান্সটা অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা ফেরত দিতে হবে। আবার যদি সেলামি, যেটা দিতে হবে না, একবার সত্ত্ব ত্যাগ করে দিয়ে দিবে, প্রিমিয়াম যদি কোনো এটা দিতে হবে না, অন্য কোনো আর্থিক সুবিধা থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা দিতে হবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনার হলো এটা যোগ হবে। ভাড়াটা কর্তৃক পরিশোধিত খরচ, ভাড়াটা যদি বাড়িওয়ালা কোনো সার্ভিস চার্জ, মেরামত খরচ, অন্য কোনো বিল পরিশোধ করেন, তবে সে ভাড়া আয়ের সাথে যোগ হবে। শূন্যতা ভাড়া, ভ্যাকেন্সি অ্যালাউন্স, যদি বাড়ি বছরের কিছু সময় খালি থাকে তবে সময়ের আনুপাতিক হারে ভাড়া বাদ যাবে, সত্য কেবল শূন্য থাকাকালীন সময় বিদ্যুৎ বিল জমা দিলে অনুমোদনযোগ্য হবে। দ্যাট ইজ মিন আপনার বিদ্যুৎ বিল দেখলে বোঝা যাবে যে আসলে আপনার ভাড়া ছিল না ছিল না। অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে এখানে মোট ভাড়া, বার্ষিক মূল্য, অন্যান্য সুবিধা একই মানে ওই একই ক্যালকুলেশনেই মূলত যাবে। তারপরে যদি আমরা যাই যে ভাড়া হতে আয় পরিমাণ খরচ সমূহ কি কি বাদ যেতে পারে। মোট ভাড়া যে ক্ষেত্রে খরচগুলো বাদ দেওয়া হয় সেগুলো দুই ভাগে ভাগ করা হয়। গৃহ সম্পত্তির ক্ষেত্রে হাউস প্রপার্টি বীমা প্রিমিয়াম, যদি গৃহ সম্পত্তির ক্ষতির বিপরীতে বীমা করা হয় তাহলে এর যে প্রিমিয়াম দেওয়া হয়, প্রিমিয়ামটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করা হয়। ঋণের ইন্টারেস্ট যেটা, বাড়ি কিনা বা নির্মাণ জন্য ব্যাংক ফাইন্যান্স কোম্পানি থেকে যেটা ঋণ দেওয়া হয়, তার ইন্টারেস্টটুকু এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট হবে। কর ও ফি, সিটি কর্পোরেশন ট্যাক্স, ভূমি উন্নয়ন কর বা অন্য কোনো বার্ষিক চার্জ যদি থাকে সেটাকে অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে ধরে নেওয়া হবে। ভাড়ার পূর্ব সময়ের সুদ, ভাড়ার আগে নেওয়া ঋণের সুদ যা ভাড়া শুরু হওয়ার বছর থেকে টানা 3 বছর সময় বাদ যাবে। অর্থাৎ সংবিধিবদ্ধ বিয়োজন, স্ট্যাটুটরি ডিরেকশন, মেরামত, রক্ষণাবেক্ষণ, পানি বিল, বিদ্যুৎ বিল এবং বিপরীতে ফিক্সড চার্জ, এই খরচগুলো অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট হবে। আমরা যদি মেরামত রক্ষণাবেক্ষণ, নতুন আইনে মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রকৃতি খরচ নয় বরং মোট ভাড়ার উপর একটি নির্দিষ্ট হারে ছাড় পাওয়া যাবে। বাণিজ্যিক উদ্দেশ্যে 30%, যেমন ব্যাংক, দোকান ভাড়া দিলে। অবাণিজ্যিক আবাসিক উদ্দেশ্যে 25% থাকার জন্য বাসা ভাড়া মানে বাদ দিতে হবে। বাদ দিলে এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার ধরে নেওয়া হয়। গৃহ সম্পত্তি ব্যতীত সম্পত্তির ক্ষেত্রে যেমন গাড়ি বা মেশিনারি, অন্যান্য সম্পত্তি ভাড়া দিলে খরচ বাদ দেওয়ার কিছু ভিন্ন ব্যবসার অনুরূপ নিয়ম হলো ধারা 49 থেকে 45 অনুযায়ী ব্যবসার ক্ষেত্রে যে খরচগুলো অনুমোদিত এখানেও সেগুলো বাদ যাবে। কন্ডিশন থাকে অবশ্য ডেপ্রিসিয়েশন বাদে সব খরচ অবশ্যই ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে হতে হবে, তাহলেই আপনাকে এটা মানে অ্যালাউবল হবে। 39 ধারা আমরা একটা সব বিশেষ ভাড়া হতে আয় থাকে। সাধারণ ভাড়ার বাইরে কিছু অর্থ ব্যয়কে আইন অনুযায়ী বিশেষ ভাড়া আয় বলা হয়। হিসাব গণ্য করা হয় এই আয়ের উপর নিয়মিত হারে কর দিতে হবে। এর বিপরীতে খরচ বাদ দেওয়া যাবে না। অব্যয়িত মানে আনস্পেন্ড স্ট্যাটুটরি ডিরেকশন যেটা বলে 38 ধারা অনুসারে মেরামত রক্ষণের জন্য 25% 30% ছাড় দেওয়া হয়। করদাতা যদি দাবি করেন যে একটির অংশ তিনি ব্যয় করেননি, তবে অব্যয়িত বিশেষ অংশটি হইতে আয় হিসেবে গণ্য হবে।
5 লাখ টাকার বেশি নগদ ক্যাশ অ্যাডভান্স যেটাকে বলি আমরা, কোনো ব্যক্তি যে ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদ বা অন্য কোনো ভাবে 5 লাখ টাকা অগ্রিম অ্যাডজাস্টেবল অ্যাডভান্স গ্রহণ করে, তবে পুরো অঙ্কটি বছরের বিশেষ আয় হিসেবে গণ্য হবে। ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার এবং যদি কোনো ব্যাংকের মাধ্যমে না হয়, তবে পরবর্তী 5 বছর চুক্তি মেয়াদের মধ্যে সমন্বয় করতে সুযোগ পাবেন। এই সময় পর অসমন্বয়কৃত থাকলে বিশেষ আয় হিসেবে গণ্য হবে। আমি এর আগের পয়েন্টটা আবারও যে ক্লিয়ার করি যে আপনার 5 লক্ষ টাকার বেশি নগদ অগ্রিম কোনো ব্যক্তি ব্যাংক ট্রান্সফার ব্যতীত নগদ বা অন্য কোনোভাবে 5 লাখ টাকা অগ্রিম অ্যাডজাস্টেবল অ্যাডভান্স গ্রহণ করেন, তবে পুরোই অঙ্কটি বিশেষ আয়ের সাথে হিসেবে যোগ হওয়া হবে। অর্থাৎ ব্যাংক ট্রান্সফার বাদে আপনি যদি অন্য কোনোভাবে এটাকে নেন, বা নগদ বা অন্য চ্যানেলে, তাহলে কিন্তু এটা পুরোটাই আয় হিসেবে গণ্য হয়ে যাবে। এটা কিন্তু আপনার যেমন 5 লক্ষ টাকার হলো যে জায়গাগুলো আছে সেগুলো লোন হতে পারে। তো আপনি টাকাটা দেখা গেলো তিন তিন 3 লাখ প্লাস 2 লাখ টাকা এভাবে নিয়েছেন, কিন্তু আপনাকে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। তারপরে নন অ্যাডজাস্টেবল অ্যামাউন্ট, ভাড়া দেওয়ার সময় প্রাপ্ত কোনো অর্থ অপ্রয়োগযোগ্য, যেমন স্যালারি প্রাপ্তির বছরে বিশেষ আয় হবে। বন্টনের সুযোগ, করদাতা চাইলেই এই অর্থ প্রাপ্তি বছরে 5 বছর সমান হারে ভাগ দেখাতে পারেন। ফেরত দিলে সুবিধা, যদি কোনো পরবর্তী বছর এই অর্থ ফেরত দেওয়া হয়, তবে ওই বছর তা আয় থেকে বাদ যাবে, রিডাকশন দেওয়া হবে। ডিসঅ্যালাউবল, ধারা 55 বা 38 অনুযায়ী যে সকল খরচ ব্যাংকের ট্রান্সফার মাধ্যমে না করার কারণে ডিসঅ্যালাউ হয়েছে, সেগুলোকে বিশেষ আয় হিসেবে যোগ মানে করা হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই ভাড়া থেকে আয় যেটা সেটা আমরা বুঝতে পারবো। মিস্টার জামান এটা আবাসিক ফ্ল্যাটে আছেন, মাসিক ভাড়া যেখানে 20,000 টাকা দেন, তার মানে বার্ষিক ভ্যালু ধারালো মানে 12,000 × 20,000, তাহলে আলটিমেটলি 2,40,000। পৌরকর 5,000 টাকা, করযোগ্য ভাড়া আয় করানো, মোট বার্ষিক মূল্য 2,40,000। অনুমোদনযোগ্য বিয়োজন 38, মেরামত রক্ষণাবেক্ষণ 2,40,000, এর 25%, দ্যাট মিনস 60,000। আর 5,000 টাকা পৌর কর, তবে নিট করযোগ্য ভাড়া হলো 2,40,000, মানে 65,000, ইকুয়াল টু 1,75,000। দ্যাট ইজ মিন 25%, 2,40,000 25% অ্যালাউবল এক্সপেন্ডিচার 60,000 টাকা। আর 5,000 টাকা পৌর কর, তাহলে 60 আর 65 বাদ দিলে 2,40,000 টাকা, আমার 1,75,000 টাকা ভাড়া থেকে ইনকাম হিসেবে গণ্য হবে। সো ব্যাংক ট্রান্সফার বাধ্যতামূলক, নতুন আইনে বাড়ি মালিককে ভাড়া প্রাপ্তি ব্যাংক ট্রান্সফার ফরম্যাট চালায় ব্যবহার পরামর্শ দেওয়া হচ্ছে। মেরামত খরচের জন্য কোনো রসিদ দেখানো প্রয়োজন না, তবে এটি সরাসরি 25% বা 30% বাদ দেওয়া যাবে। বাণিজ্যিক বনাম আবাসিক, শিক্ষার্থীদের মনে করি যে মানে রক্ষণাবেক্ষণ খরচ বাবদ 30%, যদি কমার্শিয়াল হয়, এবং যদি নন কমার্শিয়ালের ক্ষেত্রে 25%। সো আয়কর আইনের যখন যে জায়গাগুলোতে কোনো বাড়িওয়ালা রিটার্ন করা হয়, তখন সবসময় চেক করতে হবে যে কোনো হাউজিং লোন নিয়েছেন কিনা, কারণ ইন্টারেস্ট আয় কমানোর একটি বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। সো এই ছিল আমি বলবো যে ভাড়া হতে আয়, যে ভাড়া হতে আয়ের যে অধ্যায়গুলো ছিল 35, যেটাকে সম্পত্তি অন্যান্য সম্পত্তি হিসেবে একটু সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে ভাড়া হতে আয়ের গণনাটা দেখানো হচ্ছে কিভাবে করা যায়, এবং তারপরে হলো মোট ভাড়া নির্ধারণটা কেমনে করে, এটা জিনিসগুলো বলা হয়েছে 37 নম্বর ধারায়। এবং 38 নম্বর ধারা হচ্ছে ভাড়া হতে আয় পরিকল্পনার খরচ সমূহ কোনগুলো অ্যালাউবল এক্সপেন্ডিচার, এবং হলো মেরামত রক্ষণাবেক্ষণের যে ইস্যুগুলো বলা হয়েছে। তারপর গৃহ সম্পত্তি ব্যতীত সম্পদের ক্ষেত্রে গাড়ি ভাড়া, মেশিনারি, এবং ধারা 39 বিশেষ বিশেষ ভাড়ায় হইতে অবৈধ যেটা, মানে বিশেষ ভাড়া হতে আয় হতে যেগুলো ছিল সেগুলো আনস্পেন্ড স্ট্যাটুটরি ক্যাশ নন অ্যাডজাস্টমেন্ট ডিজেল হিসেবে আমরা একটা এক্সাম্পল দিয়ে কথা বলেছি। সো এর সেটা এরপরে যেটা আমরা যাব হলো কৃষি হতে আয়, ইনকাম ফ্রম দ্য এগ্রিকালচার। এই অধ্যায়টি চাষাবাদ কৃষিকাজের ক্ষেত্রে অর্জিত আয়ের উপরে নির্ধারণ পদ্ধতি আলোচনা করা হয়েছে। ধারা 40, কৃষি হতে আয় সংজ্ঞা ও শ্রেণীবিভাগ। আয় করার 2023 সালে কৃষি আয়ের সংজ্ঞা এখন অনেক বেশি আধুনিক ও ব্যবসায়মুখী। কৃষি আয়ের আওতাভুক্ত বিষয়সমূহ উপধারা 3-এ বলা হয়েছে, এখান থেকে কেবল ধান পাট চাষ নয়, বরং নিজেদের বিষয়গুলো কৃষি আয় হিসেবে গণ্য হবে। উদ্যান পালন, নিচের বিষয়গুলো: উদ্যান পালন ও নার্সারি, পশু পাখি ও মাছের খামার, বিচিত্র খামার, প্রাকৃতিক উৎপাদন, ভূমির ব্যবহার, বিশেষ শিল্পের ক্ষেত্রে আয়ের অনুপাত, চা ও রাবার,
চা ও রাবার বাগানের মালিকদের ক্ষেত্রে আয়কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। উপধারা 2-এ কৃষি হতে আয় বিক্রয়লব্ধ 60% হবে কৃষিতে যাবে। সে পর 100 টাকা যদি হয় সেল হয়, তাহলে কৃষি আয় আয় হয়, তাহলে কৃষি হতে আয় দেখাবে 60%, ব্যবসা হতে আয় দেখাবে 40%। কিন্তু এটা চাবার চা ও রাবার বাগানের ক্ষেত্রে। সো বিশেষ কৃষিকাজে ব্যবহৃত কোন সম্পদ অ্যাসেট বিক্রয় করলে বীমা দাবি থেকে টাকা পাওয়া গেলে সে আয়কে কিভাবে ভাগ করতে হবে, এই ধারাটি মূলত গাণিতিক রূপে তিনটি মূল উৎপাদন অঙ্গ বিষয় মনে রাখতে হবে। এক, ক হলো বিক্রয়লব্ধ অর্থ বা বীমা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ, খ হলো সম্পদ অর্জন মূল্য অরিজিনাল কস্ট, গ হলো রিটেন ডাউন ভ্যালু যা অপচয় ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে। আয় পরিগণনার নিয়ম: যদি বিক্রয় যদি অর্জন মূল্য ক্ষয়ের চেয়ে বেশি হয়, তাহলে খ মাইনাস গ অর্থাৎ অবশ্যই অংশটুকু ফেরত আসা। ক মাইনাস খ অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বাড়তি ভাড়া লাভ, মূলধনী বা আয় হিসেবে, আর এটা হলো কৃষি আয় হিসেবে। বিক্রয় মূল্য যদি অর্জন মূল্যের চেয়ে কম হয় কিন্তু রিটার্ন ভ্যালু এর সবচেয়ে বেশি হয়। মাইনাস পুরোটাই হলো পুরোটাই হলো কৃষি আয় হবে, কিন্তু মূলধনী আয় হবে না। ক্ষতিপূরণ বীমা দাবির ক্ষেত্রে উপধারা 3, যদি সম্পত্তি ধ্বংস বা নষ্ট হয়ে যায় এবং বীমা কোম্পানি থেকে টাকা পাওয়া যায়, তবে উপরে একই নিয়ম প্রযোজ্য হবে। দ্যাট ইজ মিন পুরোটাই আলটিমেটলি আয় হিসেবে কাউন্ট হবে। এবং লোকসান বা ঋণাত্মক ফলাফল উপধারা 4, যদি বিক্রয় মূল্য অবলম্বিত মূল্যের গয়ের চেয়ে কম হয়, অর্থাৎ ফল বিয়োগ নেগেটিভ আসে, তবে তা কৃষি আয়ের ব্যয় হিসেবে গণ্য করা হবে এবং এটি মোট আয় থেকে বাদ যাবে। অ্যালাউবল এক্সপেন্ডিচার 55 ধারা অনুসারে কোনো ব্যয় যদি অগ্রহণযোগ্য বা অনুমোদিত হয়, যেমন ব্যাংক ট্রান্সফার ছাড়া বড় পেমেন্ট, তবে সেই অঙ্কের বিশেষ কৃষি আয় হিসেবে করদাতার কাছে আয় যোগ হবে। 42 ধারা সেকশন, কৃষি আয় হতে আয় গণনার অ্যালাউবল এক্সপেন্ডিচার, অর্থাৎ অ্যালাউবল এক্সপেন্ডিচার নিয়ে আমরা মূলত কথা বলবো। কৃষি আয় হতে করযোগ্য বের করার সময় মূলধনী ব্যক্তিগত ব্যয় শুধুমাত্র কৃষির উদ্দেশ্যে ব্যয়িত নিচের খরচগুলো বাদ দেওয়া যাবে। ল্যান্ড সংক্রান্ত যে এক্সপেন্ডিচার গুলো, যেমন হলো ট্যাক্স, খাজনা, আম, তারপরে হলো কৃষি জমির উপর প্রসূত ভূমি কর, খাজনা, অন্যান্য যে কোনো কর, ভাড়া সংরক্ষণ অর্থাৎ রিপেয়ার মেইনটেনেন্স, যে জমি ব্যবহারের জন্য পরিশোধিত ভাড়া, এবং জমির ও চাষাবাদ রাখার জন্য সংরক্ষণের ব্যয়। এবার যদি ফাইন্যান্সিয়াল বা নন ফাইন্যান্সিয়াল এক্সপেন্ডিচার কথা বলি, যে ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্ট, যেটা কৃষিকাজের জন্য ব্যাংক বা অন্য থেকে নেওয়া ঋণের সুদ বা মুনাফা, বীমা প্রিমিয়াম, ফসল গবাদি পশু, মানে কৃষি জমি সুরক্ষার জন্য পরিশোধিত বীমা, বীমা রক্ষণাবেক্ষণ ও প্রক্রিয়াকরণ ব্যয়, যন্ত্রপাতি, গবাদি পশু, কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি মেরামত ও গবাদি পশুর লালন পালন ও প্রক্রিয়ার যে অংশটুকু থাকে, প্রক্রিয়া বা পরিবহন সংক্রান্ত যাবতীয় খরচগুলো। ডিজাস্টারের ক্ষেত্রে দুর্যোগ রক্ষায়, প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বা কৃষি সম্পদ রক্ষায় ব্যয়িত অর্থ, ডেপ্রিসিয়েশন, অন্যান্য স্পেশাল এক্সপেন্ডিচার তফসিলের অনুযায়ী। ডেপ্রিসিয়েশন কৃষিতে ব্যবহৃত স্থায়ী সম্পদের অপচয় এবং স্পষ্টতীত সম্পদের অ্যামোর্টাইজেশন। পশুর মৃত্যুজনিত ক্ষতি হলে, যেকোনো পশু গবাদিতে মারা বা স্থায়ী অক্ষম হলে, তবে তার প্রকৃতি ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য সংরক্ষণ করে বাদ দেওয়া যেতে পারে। প্রশিক্ষণ ও গবেষণা, কৃষি সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা, আম, কৃষি দলের বিশেষ সফর বা নাগরিক কৃষি বিষয়ক সেমিনার, সেমিনারের যে ব্যয়গুলো হবে সেই ব্যয়গুলো আপনাকে অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করা হবে। সো যদি আমরা নেক্সট স্লাইডে যাই, হিসাববিহীন কৃষকদের জন্য 60% ছাড়ের যে ধারা 43, যদি কোনো করদাতা কৃষিকাজ করেন কিন্তু প্রফেশনাল পদ্ধতি হিসাব বই বা হচ্ছে সংরক্ষণ না করেন, তবে আইন তাকে একটি ফিক্সড বা একচেটিয়া খরচের সুযোগ সুবিধা দিয়ে রাখছে। কখনই ধারাটি কার্যকর হবে যথাসম্ভব যদি উপকল্প দেখেন তার নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি অনুসরণ করতেছেন না, সংগঠিত তথ্যের ভিত্তিতে প্রকৃতি আয় বের করা সম্ভব হচ্ছে না, করদাতার কোনো লেনদেনের রেকর্ড বা হিসাব সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, সংগঠিত অসম্পূর্ণ, যাচাইযোগ্য, নন ভেরিফাইবল নয়। বিশেষ প্রয়োজনীয় পরিমাণে উপরোক্ত পরিস্থিতিতে ধারা 42-এর অন্যান্য খরচ দেওয়ার পরিবর্তে উৎপাদন, কৃষি পণ্যর বাজার দর অনুযায়ী মোট বিক্রয় 60% সরাসরি অনুমোদিত ব্যয় বা উৎপাদন খরচ হিসেবে গণ্য হবে। অবশিষ্ট 40% করযোগ্য কৃষি আয় হিসেবে বা ইনকাম ফ্রম দ্য এগ্রিকালচার হিসেবে অ্যাডিশন হবে।
একটা এক্সেপশন, জমির মালিক যদি নিজে চাষাবাদ না করে জমি আধি, বর্গা বা ভাগা দেন, তার বিনিময়ে ফসল অংশ আয় পান, তবে তিনি 60% ফিক্স কস্টার সুবিধা নিতে পারবেন না। তাকে প্রকৃতি আয়ের উপরে কর দিতে হবে তখন। কৃষি আয়ের ক্ষেত্রে যে সমস্ত বাতিল হবে, কৃষি আয়ের ক্ষেত্রে 42 এবং 43 ধারার যে খরচগুলো দাবি করা হয় সেগুলো বাতিল হয়ে যেতে পারে যদি করদাতা নিচের নিয়মগুলো না মানে। টিডিএস, মানে আপনি যদি কৃষিকাজের সংশ্লিষ্ট কোনো খরচ করার সময় ফাইন্যান্সিয়াল টিডিএস যদি কাটার বাধ্য থাকে, তবে করদাতা তা কাটতে সরকার কাটতে এবং সরকার কাছে জমা দিতে ব্যর্থ হন, তবে ওই খরচটা আয়ের বিপরীতে বাদ দেওয়া হবে না। কৃষি খামারের জন্য বড় কোনো মেশিনারি বা সেবা করার সময় যদি উৎসের কর না কাটা হয়, তবে ওই মেশিনের রক্ষণাবেক্ষণ ব্যয় বা সংশ্লিষ্ট খরচ ডিসি বাতিল করে দিতে পারেন। ধারা 55 অনুসারে পঞ্চাশে কতটুকু কঠোর উপধারা 2 অনুসারে আয়কর আইন 55 ধারা মূলত ব্যবসার ক্ষেত্রে খরচ অ্যালাউবল এক্সপেন্ডিচার নিয়ম কৃষি আয়ের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তবে এর মানে হলো ব্যাংক ট্রান্সফার, বড় অঙ্কের কোনো পেমেন্ট আইন অনুযায়ী নির্দিষ্ট সীমার উপরে যদি ব্যাংক ট্রান্সফার বা চেক না করে নগদ করা হয়, তবে তবে সেই কৃষি ব্যয়টি অনুমোদিত হবে না। ব্যক্তিগতভাবে কৃষিকাজে আড়ালে কোন ব্যক্তি যদি ব্যক্তি পারিবারিক খরচে কৃষি ব্যয় হিসেবে করে, তাহলে দেখলে তা বাতিল হবে। তা বা একবারে ওটা কোনোভাবে অ্যালাউবল হবে না। সে ফর এক্সাম্পল আমিরুল ইসলাম একজন হলো কৃষক, বার্ষিক ধান বিক্রি করে 5 লাখ টাকা, তিনি কোনো হিসাবপত্র রাখেননি, করযোগ্য কৃষি আইন 43 ধারা অনুসারে মূলত উম, বিক্রয়ের যে হলো 43 ধারা হচ্ছে 5 লাখ টাকা, 60% বাদ দিলে আমরা যদি 3 লাখ টাকা হয়, তাহলে নিট করযোগ্য হিসেব 5 লাখ মাইনাস 3 লাখ ইকুয়াল টু 2 লাখ। তো 2 লক্ষ টাকা পর্যন্ত কর অব্যাহতি মনে রাখতে হবে যদি কোনো করদাতা আয়ের একমাত্র উৎস কৃষি হয়, তবে কৃষি আয়ের প্রথম 2 লাখ টাকা করমুক্ত থাকবে, এটি সাধারণ করমুক্ত সময় অতিরিক্ত। হিসাব রাখার সুবিধার্থে প্রকৃতি খরচ 60% বেশি হয় না, তবে অবশ্যই হিসাব রাখতে হবে, ভাজ্য সংগ্রহ করতে হবে আয়কর বিধিমালা অনুযায়ী। পোল্ট্রি ও ফিশারিজের ক্ষেত্রে 20% পর্যন্ত ছাড় ছাড় অ্যাডিশন করা ছিল। অ্যাডিশন পরবর্তীতে আয়ের উপর ধাপ বেঁধে কর নির্ধারণ করা হয়। একজন আইনজীবী হিসেবে, কর আইনজীবী হিসেবে আপনি যখন প্রান্তিক চাষিদের ফাইল করবেন, তখন 60% খরচ বাদ দেওয়ার পর নিয়মটি ব্যবহার করবেন, এতে ভাউচারের ঝামেলা থাকে না, করদাতার জন্য হিসাব করা সহজ হয়ে যায়। এই ছিল ইনকাম ফ্রম এগ্রিকালচার। এগ্রিকালচারের যে পয়েন্টগুলো ছিল সেগুলো নিশ্চয়ই আপনারা ইয়া মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ক্লিয়ার হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমরা দেখেছি কৃষি আয় হতে 40 ধারা, কৃষি হতে আয়তা সংজ্ঞাত শ্রেণী বিভাগ সমূহ। তার তারপর দেখছি আমরা বিশেষ কৃষি আয়, তারপরে স্পেশাল এগ্রিকালচার ইনকাম, যেটা আয় পরিগণনার যে বিষয়টা সেটা কিভাবে ক্যালকুলেশন করে, এবং ক্ষতিপূরণ বা বীমা দাবির ক্ষেত্রে উপধারা 3, উপধারা 5-এ লোকসান বা ঋণাত্মক ফল, উপধারা 6 নট অ্যালাউড যে এক্সপেন্ডিচার গুলো আছে, মানে অনুমোদিত ব্যয় যেটা, সেটা মূলত হলো মানে বলা হয়েছে। তারপরে আমরা দেখি হিসেবে অনুমোদনযোগ্য এক্সপেন্ডিচার গুলো কম, মানে ট্যাক্স, খাজনা, তারপরে রেন্ট সংরক্ষণ, ইন্টারেস্টের সুদ, তারপরে বিমা প্রিমিয়াম, রক্ষণাবেক্ষণ, এবং প্রতিটি প্রক্রিয়ার মাধ্যমে মানে প্রক্রিয়াকরণ ব্যয়, যে যন্ত্রপাতি, গবাদি পশু, দুর্যোগ রক্ষা, অবচয়, অন্যান্য বিষয়ে ব্যতীত যে অবচয়, পশু মৃত্যু, পশু মৃত্যু যদি যেতে হয়, তাহলে এই জায়গাগুলোতে তৃতীয় তফসিলে দেওয়া আছে, অবশ্যই অন্যান্য বিশেষ ব্যয়সমূহ। হিসাববিহীন যে কৃষকদের জন্য 60% খরচ দেওয়া হয়েছে। এরপরে কৃষি আয় যে সমস্ত খরচ বাতিল করা হয়েছে মূলত হচ্ছে টিডিএস এর 55 আইন অনুসারে। তারপর আমরা একটা এক্সাম্পলও ইউজ করেছি আমরা। এরপরে আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে কৃষি নিট করযোগ্য আয় কেমনি ক্যালকুলেশন করা প্রয়োজন হয়, সেটা আমরা দেখেছি। আমরা এরপরে চলে যাব। এরপরে আমরা যেটা করব যে ব্যবসা হতে আয়, ইনকাম ফ্রম দ্য বিজনেস, ইনকাম ফ্রম দ্য বিজনেস, কিভাবে আয়টাকে বিজনেস থেকে ইনকামটা নির্ধারণ করা হয়।
এটা পঞ্চম অধ্যায়ে মূলত ডিসকাশন, পঞ্চম অধ্যায়ের যে একটা সেকশন, সেটা সেকশনে আলোচনা করা হয়েছে। ব্যবসায়িক আয় নির্ধারণের ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বা বিয়োজন ডিরেকশনটা বোঝা বেশি জরুরি, কারণ ব্যবসায়িক খরচগুলো সঠিক বাদ দিতে পারলে প্রকৃত করযোগ্য আয়টা বের করা সম্ভব। অর্থাৎ অ্যালাউবল যে এক্সপেন্ডিচার গুলো আছে, সেই এক্সপেন্ডিচার গুলো একটু আমরা ডিপ ডাউন করবো ইনকাম ফ্রম বিজনেসে বেশি। এবং এই জায়গাগুলোতে আমাকে পারফেক্ট একটা কাজ করতে মানে পারফেক্ট একটা ইস্যু নিয়ে আসতে পারলে আমরা রিয়াল যে ট্যাক্সেবল ইনকাম সেটা বের বের করতে পারবো। সো চলি চলেন যাই আমরা ওয়ান বাই ওয়ান এটা নিয়ে কথা বলি। ব্যবসা হতে আয়ের পরিধি 45 ধারা আনুপাতিক হারে যে আয়কর আইন 2023 অনুযায়ী নিচের উৎস থেকে আসা আয়গুলোকে ব্যবসা হতে আয় বা ইনকাম ফ্রম দ্য বিজনেস হিসেবে গণ্য করা হয়। নিয়মিত ব্যবসায় লাভ এবং মুনাফা, অর্থাৎ ইনকাম প্লাস এক্সপেন্ডিচার বাদ দেওয়ার পর যে প্রফিট হবে, সেই প্রফিটটাই মূলত আয় হিসেবে কাউন্ট হয়। করদাতা বছরের শেষে যে কোনো সময় ব্যবসা পরিচালনা করেন, তবে ব্যবসা থেকে অর্জিত যাবতীয় লাভ বা মুনাফা খাতে আসবে। সেই খাতগুলোকেই মূলত আমরা প্রফিট বা মুনাফা বলি। এটা বাদেও নর্মালি যে ব্যবসা সার্ভিস বা প্রোডাক্টের ক্ষেত্রে থাকে বা সার্ভিসের ক্ষেত্রেও থাকে। হুম এটা বাদেও 2 নম্বরে যেটা আমরা পেশাজীবী বা সংগঠনের সেবা সমূহ, যে ট্রেড অ্যাসোসিয়েশন, পেশা সমূহ যেমন বার কাউন্সিল, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, যদি তাদের সদস্যদের নির্দিষ্ট সেবা প্রদানের মাধ্যমে আয় করে, তবে তা খাতের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ লয়ার ইনকাম বা অ্যাকাউন্টেন্টদের ইনকাম যেগুলো থাকে সার্ভিসের ক্ষেত্রে। তারপরে ব্যবসায়িক সম্পর্কের কারণে প্রাপ্ত সুবিধা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ যে কোনো ব্যবসায়িক সম্পর্কের কারণে যদি আর্থিক বা অনার্থিক সুবিধা পেয়ে থাকে, যেমন গিফট, ইনসেনটিভ, ট্রিপ পাওয়া যায়, তার ন্যায্য মূল্য যেটা ফেয়ার মার্কেট ভ্যালু ব্যবসা আয় হিসাবে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি অতীতে কোনো কিছু পেয়ে থাকেন, বর্তমানে কোনো কিছু পেয়ে, ভবিষ্যতে কোনো কিছু পাবেন, এই ধরনের যদি ব্যবসায়ী রিলেশনশিপের কারণে আপনি অপরচুনিটিগুলো পেয়ে থাকেন, তাহলে এটা ব্যবসায়িক আয় হিসাবে গণ্য হবে। ম্যানেজমেন্ট ফি, যে কোনো ম্যানেজমেন্ট কোম্পানি বা ম্যানেজমেন্টের যে সাপোর্ট সার্ভিসের জন্য বা বিভিন্ন মানে একটা ম্যানেজমেন্টের যে ওয়ে আউটগুলো থাকে, সেগুলো থেকে যে কালেক্ট মানে ইনকামটা হয়, সেটাকেও এই খাতের আয়ের মানে অ্যাডিশন হিসাবে ধরতে হবে। লিজ হতে আয়, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য মূলত এটা বেশি ইম্পর্টেন্ট। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান যখন কোনো সম্পদ লিজ দেয়, তখন ওই লিজ থেকে প্রাপ্ত অর্থ তাদের ব্যবসায়িক আয় হিসেবে গণ্য হবে। মুদ্রা বিনিময় নগদায়িত লাভ, রিয়েলাইজেশন গেন, অর্থাৎ বৈদেশিক মুদ্রা মানে এক্সচেঞ্জ যদি করেন এবং এটা যদি গেন হয়, তাহলে এটা আয় হিসেবে ব্যবসায়িক আয় হিসেবে ধরে নেওয়া হবে। তৃতীয় তফসিলে সাপেক্ষে এটা বলা আছে বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে। বন্ধ হয়ে যাওয়া ব্যবসার আয়, যদি কোনো ব্যবসা অতীতে বন্ধ হয়ে গেছে কিন্তু চলতি বছরে কোনো অ্যামাউন্ট যেটা বকেয়া ছিল সেটা এই বছর পাওয়া গেল, তাহলে এটাকে ব্যবসা আয় হিসাবে কাউন্ট করতে হবে। সো ব্যবসাতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ এ ধারায় মূলত ব্যবসা স্থায়ী সম্পদ, কোনো যদি স্থায়ী সম্পদ বিক্রি করে ক্যাপিটাল গেইন হয়, ব্যবসার যদি সম্পদ বকেয়া দায় বা পুনর্লক্ষণ থেকে প্রাপ্ত কোনো সুবিধা মানে নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। সে আমি ব্যবসায়িক সম্পদ বিক্রয় বা ধ্বংসজনিত লাভ ক্ষতি যেগুলো বলি আমরা, বা ধরেন ব্যবসা হতে কোনো সম্পদ যেমন মেশিনারি আসবাব বিক্রয় করলে বীমা বা বীমা থেকে দাবি থেকে আয় পেলে বিক্রয় মূল্য, বীমা দাবি, সম্পদ অর্জনের মূল্য অবলোহিত হলো, তাহলে এই ক্ষেত্রে কিছু অংশ হবে বিজনেস ইনকাম, কিছু অংশ চলে যাবে ক্যাপিটাল গেনে। সো যেমন এর আগে মানে আমরা দেখছিলাম যে কিছু জিনিস হবে এগ্রিকালচার, কিছু জিনিস হবে বিজনেস ইনকাম। সো বিক্রয়ের ক এবং খ মূল্য মানে গ্রেটার দ্যান যদি খ মূল্য বেশি হয়, খ থেকে গ বাদ দিলে অবচয় অংশ ফেরত দেওয়ার পরে, অর্থাৎ তাহলে আলটিমেটলি ক মাইনাস খ যদি বলা হয়, ক্রয় মূল্য অতিরিক্ত লাভ অংশটুকু যাবে হলো মূলধনী ক্যাপিটাল গেনে। অর্থাৎ একটা জিনিস আমরা ক্রয় করেছি 100 টাকায়, এটা 110 টাকা বিক্রি করবো, তাহলে 10 টাকা কিন্তু আলটিমেটলি অতিরিক্ত লাভ হলো। আর এটার অংশ যদি কোনো যে অংশে ব্যবসায়িক কোনো ডেপ্রিসিয়েশন থাকে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যে অংশটুকু থাকবে, এটা ব্যবসায়িক আয় হিসাবে আম, যাবে। অর্থাৎ আমি যদি দেখা গেল যে অ্যামাউন্টটুকু পেয়েছি সে অ্যামাউন্টটুকু ক্যাপিটাল গেইন বাদ দিলে যদি আমার কোনো এক্সট্রা কোনো অ্যামাউন্ট থেকে থাকে, তাহলে সেটা ব্যবসায়িক ইনকাম হিসাবে কাউন্ট হবে। ক্রয় মূল্য খ থেকে বিক্রয় ক্রয় মূল্য বাদ দিলে
যদি দেখা যায় যে রিটেন ডাউন ভ্যালু ক থেকে পুরো ব্যবসায়িক আয় হিসেবে কাউন্ট হয়, এবং এটা ব্যবসায়িক আয় হিসেবে থেকে বাদ দিলে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, বিক্রয় মূল্য থেকে রিটেন ডাউন ভ্যালু বাদ দিলে যেটা থাকে সেটাই হলো মূলত ব্যবসায়িক আয়। আর কোনো এখানে মূলধন আয় হিসেবে কাউন্ট হবে না। বিক্রয় মূল্য লেস দেন যদি রিটেন ডাউন ভ্যালু হয়, অর্থাৎ ক থেকে ক, গটা হলো মানে রিটেন ডাউন ভ্যালু, আর হলো বিক্রয় মূল্য, তাহলে এটি ব্যবসায়িক লোকসান হয়ে যাবে অটোমেটিক্যালি এবং খরচ হিসেবে বাদ যাবে, এবং ক্যাপিটাল গেইনে তো প্রযোজ্য আসবেই না, তাহলে এটা প্রযোজ্য হবে না মূলত। ট্রেডিং কিছু লাইবিলিটি ও 3 বছরের নিয়ম, যেটা এই ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো উপধারা 8। যদি কোনো ব্যবসায়িক লেনদেন ট্রেড লাইবিলিটিজ ক্রিয়েট হয়, হিসেবুক্ত হওয়ার 3 বছরের মধ্যে পরিশোধ করানো হয়, 3 বছরের মধ্যে পরিশোধ করানো হয়, তবে 3 বছর শেষে পরবর্তী বছর দেনার টাকাটি করদাতা আয়ের সাথে যোগ হয়ে যাবে। ভেরি কেয়ারফুল এই পয়েন্টটার জন্য। তবে পরবর্তীকালে ওই টাকা পরিশোধ করা হয়, সেটা সেই বছর করা হয়, তো সেই বছর আয় থেকে আবার বাদ যাবে। তাহলে ট্রেডিং লাইবিলিটিস বা লাইবিলিটির যে নিয়মটা আছে, 3 বছরের মধ্যে যদি কোনোভাবে রিপেমেন্ট না করায় তাহলে এবং একটা অ্যামাউন্ট নির্দিষ্ট থেকে যায়, তাহলে ওটা আয়ের সাথে যোগ হয়ে যাবে। আবার যখন পরিশোধ করা হবে, আবার এটা আয় থেকে বাদ চলে যাবে। ব্যাড ডেটস বা রিকভারি, যদি অতীতে কোনো খরচ বা ব্যাড ডেটস বা লোকসান আয় থেকে বাদ দেওয়া হয়ে থাকে এবং পরবর্তী সময় ওই টাকা ফেরত পাওয়া যায়, তবে যেই বছর পাওয়া যাবে সেই বছর ব্যবসার আয় হিসেবে কাউন্ট হবে। স্পেশালাইজ বিজনেস কিছু মুনাফা, যেগুলো আসলে আলটিমেটলি আমরা মানে কাউন্ট হয়ে থাকে। সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানে আয় ব্যয় যেভাবে হিসাব করা হয়, বীমা, খনিজ সম্পদ, উত্তোলনের মতো বিশেষায়িত ব্যবসা ক্ষেত্রে পদ্ধতি ভিন্ন। এই ব্যবসাগুলো মুনাফা নির্ণয়ের জন্য আয়কর আইনের 2টা তফসিল আছে। তফসিলে নির্দিষ্ট করে দেওয়া আছে, যেমন হলো ইন্স্যুরেন্স বিজনেস, চতুর্থ তফসিল। প্রাকৃতিক গ্যাস বা খনিজ মানে তেল বা অন্যান্য খনিজ উত্তোলন বা অনুসন্ধান, ফিফথ শিডিউলে এটা ডিপ ডাউন করে দেওয়া আছে। আম, যেটা আমরা তারপরে ধারা 48 স্পেকুলেশন বিজনেস, যেটা আয়কর আইনের 2023 অনুসারে কোনো করদাতা যদি সাধারণ ব্যবসার পাশাপাশি স্পেকুলেশন থাকে, সেটি সম্পূর্ণ আলাদা ব্যবসা হিসেবে কাউন্ট হবে। স্পেকুলেশন বিজনেসটা কি? সহজ ভাষায়, যে ব্যবসা পণ্য প্রকৃতি ভৌত হস্তান্তর, ফিজিক্যাল ডেলিভারি ছাড়াই কেবল মূল্য হ্রাস বৃদ্ধি বা ভিত্তি লাভ লোকসান নির্ধারণ করা হয়, তাকে স্পেকুলেশন বিজনেস বলে। যেমন স্টকের ফিউচার বা অপশন ট্রেডিং, সেখানে শেয়ার ডেলিভারি নেওয়া হয় না। কমোডিটি মার্কেটে কিছু লেনদেন, নির্দিষ্ট লেনদেন পৃথক কারণে, দ্য দ্য রিং ফেন্সিং রুল, যেটা হলো আইনের কেন একে পৃথক ব্যবসা হিসেবে দেখে, কারণ এটা হলো লোকসান সমান লস সেট আপ, যেটা আম, ব্যবসার কেবল লস সেট আপটা এই ব্যবসাতেই করতে পারবে, অন্য কোনো ব্যবসাতে করতে পারবে না। অর্থাৎ স্পেকুলেশন বিজনেসের লোকসান আপনার সাধারণ বিজনেস যেগুলো আছে সেগুলোর সাথে আপনি কোনোভাবেই সমন্বয় করতে পারবেন না। অর্থাৎ স্পেকুলেশন বিজনেস যদি লস হয়, তাহলে লসের কাছে সীমিত থাকতে হয়, যা আপনি করযোগ্য আয় কামানোর কাজে ব্যবহার করা যাবে না অন্যান্য খাতের ক্ষেত্রে। 49 যেটা ধারা সেকশন, ব্যবসা হতে মানে কিভাবে আমরা অনুমোদিত খরচগুলোকে অ্যালাউ করব, অনুমোদিত খরচগুলো কি হবে সেগুলো নিয়ে আমরা আসলে ডিসকাস করব। পণ্য ও কাঁচামালের সংক্রান্ত ব্যয়, কাঁচামাল ও মজুদ পণ্য অর্থাৎ র ম্যাটেরিয়াল, গভর্নমেন্টের হলো ট্যাক্স, ডিউটি, ভ্যাট, এই সব, তারপরে পৌর কর, ভূমি উন্নত মানে খাজনা, তারপরে হলো ইনফ্রাস্ট্রাকচার অপারেশন ব্যয়, যেমন হলো রেন্ট বা রিপেয়ার মেনটেনেন্স, তারপরে বিদ্যুৎ, ইউটিলিটি যেগুলো আছে, ইন্টারনেট, তারপরে ট্রান্সপোর্টেশন, পণ্য পরিবহন, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং, মানে হিউম্যান রিসোর্স, যেমন মানে বেতন, স্যালারি, বোনাস, মানে আদার্স ইস্যুগুলো, তারপরে ইন্স্যুরেন্স, তারপরে বিভিন্ন ট্রেনিং বা হলো কনফারেন্স, সেমিনার হতে পারে। তারপরে মার্কেটিং বা অন্যান্য যে প্রফেশনাল ফি গুলো আছে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, কমিশন, প্রোডাক্ট ডিসকাউন্ট বা অডিট, কনসালটেন্সি ফি। স্পেশাল ব্যবসায়িক ব্যয়, যেটা হলো গেস্ট হাউস বা কাস্টমারের জন্য আপ্যায়ন, যেগুলো এন্টারটেনমেন্ট করা হয়, রয়্যালিটি, তারপরে টেকনিক্যাল ফি, তারপরে হেড অফিসের যে হলো কিছু ব্যয় আছে। বৈদেশিক মুদ্রা যদি বিনিময় মূল্যে বাস্তবে ক্ষতি, রিয়ালাইজেশন লস যদি হয়ে যায় ট্রানজেকশন করার সময়। তারপরে বিভিন্ন ওয়েলফেয়ার ফান্ড, যেগুলো নিট মনে 5% পর্যন্ত শ্রমিক অংশগ্রহণ তহবিল বা কল্যাণ তহবিলের প্রদান, যেগুলো সেগুলো আলটিমেটলি অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করা হবে।
ধারা 50 তে ব্যবসা হতে আয়ের স্পেশাল কিছু ডিরেকশন আছে। সাধারণ খরচের বাইরেও করদাতা ব্যবসার প্রকৃতি ভিত্তিতে কিছু বিশেষ ছাড় দেওয়া হয়। এটা পুরোটা থার্ড শিডিউল অনুসারে করা হয়। যেমন হলো ডেপ্রিসিয়েশন অ্যামorটাইজেশন, অর্থাৎ স্থায়ী অস্থায়ী সম্পদের মূল্যজনিত কারণে বা ওই ব্যবহারজনিত কারণে যে ক্ষতি হয়, সাধারণ যেটা ডেপ্রিসিয়েশন বলা হয়। এবং প্লাম্বিং যদি কিছু ইনিশিয়ালি নতুন মেশিনারি ভবনের ব্যবহারে প্রথম বছর দেওয়া বিশেষ অতিরিক্ত অবচয় যদি থাকে, তারপরে অ্যাক্সিলারেটেড ডেপ্রিসিয়েশন অ্যামorটাইজেশন যদি থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে জায়গাগুলো আছে, সম্পদ যদি লস হয়, যদি ব্যবসা কোনো স্থায়ী সম্পদ রিটেন ডাউন ভ্যালু বই মূল্য সে কমে বিক্রি করা হয়, সেই লোকসানটুকুও কিন্তু কাউন্ট হবে। ব্যাড ডেটস বা ইন্টারেস্টের যে অংশটুকু 51 ধারা অনুসারে সেগুলো কিন্তু ইয়া হবে। তারপর ইন্টারেস্ট এক্সপেন্ডিচার 52-53 অনুসারে ব্যবসায় যে ঋণগুলো আছে সেই ঋণগুলো মূলত হলো কাউন্টেবল হবে। এরপরে আমরা দেখব যে ব্যাড ডেটস এর যে অনুমোদন শর্তাবলী, এই কন্ডিশন গুলো কি কি। কন্ডিশন গুলো এইটা যে যদি কোনো পাওনা টাকা আদায় না হয় তবে খরচ হিসেবে বাদ দেওয়ার শর্ত হলো যে রিটার্ন অফ করা। ব্যাড ডেটসটা অনুযায়ী নিশ্চিত হতে হবে যে ব্যবসা হিসেবে খাতায় বুকস অফ অ্যাকাউন্টসে তা রিটার্ন অফ দেখানো হয়েছে। এবং এটা অবশ্যই সেই টাকা মানে যেটা পাওয়া যাবে না সেটা সব যৌক্তিক পদক্ষেপ, যেমন আইনি নোটিশ, বারবার তাগিদা, মানে আদায়ের যে চেষ্টা সেটা করা হয়েছে। এবং পূর্বে এটা আয় হিসেবে দেখানো হয়েছে, বাট এটা এখন ব্যাড ডেটস হিসেবে সেলস বা ইনকাম হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। পরবর্তীতে ব্যাড ডেটস হিসেবে অ্যাডিশন হিসেবে খরচ হিসেবে দেখানো হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এগুলো ব্যতীত, কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের যে ব্যতীত সেগুলো কি হবে, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইএফআরএস এবং আইএসএ প্রতিপালনে এটা অনুযায়ী চূড়ান্ত হয়েছে। এবং বাংলাদেশের প্রচলিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত আইন প্রবিধান, যেমন বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন মেনে হিসাবের খাতায় এটাকে রিটার্ন আপ করা হয়েছে। যৌক্তিক পদক্ষেপ সাধারণত প্রতিষ্ঠানের মতো আদর্শতম সর্বোচ্চ চেষ্টা বা আইনি প্রক্রিয়া সম্পূর্ণ থাকতে হবে, তাহলেই এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট হবে। ঋণের ইন্টারেস্ট 52 ধারা, ঋণের ইন্টারেস্ট সুদ বা মুনাফার ব্যয় অনুমোদন কেমনে হয়। মেন যে ধারা সেটা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূলধন যে ধরা হয়, যেমন ব্যাংক লোন বা অন্যান্য উৎস থেকে ঋণ নেওয়া, তবে ক্যাপিটাল ঋণের ক্ষেত্রে পরিশোধিত সুদ বা মুনাফা সরকারি বা ব্যয় হিসেবে অনুমোদিত হতে পারে। আনুপাতিক অনুমোদনের নিয়ম, এই ধারা সবচেয়ে টেকনিক্যাল অংশ হলো যদি ধারকৃত অর্থের বা লোনকৃত অর্থের সম্পূর্ণ অংশ ব্যবসা ব্যবহৃত না হয় তবে পুরো ইন্টারেস্ট খরচ হিসেবে পাওয়া যাবে না। অর্থাৎ আপনি যে লোকে মানে নিয়েছেন অ্যামাউন্টটা এবং সেটা ব্যবসার কাজে যদি ব্যবহৃত না হয় তাহলে এটা পুরোটা ইন্টারেস্ট কাউন্ট হবে না। ব্যবসার বাইরে যদি যদি দেখা যায় ধারের টাকা একটা অংশ ব্যবসার বাইরে অন্য কোনো ব্যক্তিগত বা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা যায়, তবে সেই অংশে ইন্টারেস্ট এক্সপেন্ডিচার বাতিল করা হবে। আম, তারপরে যদি অ্যাসেটটাকে ট্রান্সফার করে যদি লোনের টাকায় যেটা ইন্টারেস্ট খরচ হিসেবে অ্যালাউবল হবে কোথাও স্থানান্তর করা হয়েছে যেখানে আসলে নিয়মিত ব্যবসার অংশ নয়, তবে সেই অংশে ইন্টারেস্ট আসলে অ্যালাউবল হবে না। এবং যতটুকু অর্থ সম্পদ প্রকৃতি কাজে ব্যবহৃত নিয়োজিত কেবল ততটুকুই আনুপাতিক হারে প্রপোর্শন হারে ইন্টারেস্ট এটা অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট হবে। ধারা 53, অ্যাসোসিয়েট প্রতিষ্ঠানের ইন্টারেস্ট, যদি কোনো প্রতিষ্ঠান নিজেরাই সহযোগী অ্যাসোসিয়েট এন্টিটি থেকে লোন নেয় এবং বিপরীতে সুদ প্রদান করে তবে সেই সুদের খরচ আয়করণ দুই একটি নির্দিষ্ট লাগাম টেনে দিয়েছে। সহযোগী প্রতিষ্ঠানে কি আগে এটা প্রথমে আমাদের বুঝতে হবে। ধারা 233 অনুসারে সহযোগী প্রতিষ্ঠান বলতে বা অ্যাসোসিয়েট প্রতিষ্ঠান হিসেবে বোঝায় বা সাবসিডি প্রতিষ্ঠান হিসেবে বোঝায় যে শেয়ার হোল্ডিং নিয়ন্ত্রণ ব্যবস্থা সরাসরি সম্পর্ক রয়েছে, যেমন এক কোম্পানির মালিক অন্য কোম্পানির মালিক বড় শেয়ার হোল্ডার। সুদের যে লিমিটটুকু, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যতীত অন্য যে কোনো নিবাসী রেসিডেন্ট ব্যক্তি কোম্পানি যদি কোনো সহযোগী বা প্রতিষ্ঠানের সুদ বা ইন্টারেস্ট প্রদান করে তবে সেই খরচটি এনবিআর বা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি বা সীমা অনুযায়ী অনুমোদিত হতে হবে। অর্থাৎ এনবিআর এর একটা অ্যাপ্রুভাল নিতে হবে। কেন এই নিয়ম? অনেক সময় কোম্পানি কর ফাঁকি দেওয়ার জন্যই তাদের অন্য প্রতিষ্ঠান থেকে মানে হাই রেটে লোন নিয়ে থাকে, যেটা আসলে মানে লিগাল কোনো বেস আসলে থাকে না। এবং কোম্পানি মুনাফা ও ট্যাক্স কম মানে প্রফিটে কমিয়ে ফেলে ট্যাক্সটাকে মানে কমিয়ে ফেলার জন্যই মূলত এটা করা হয় মাঝে মাঝে। তারপরে থ্রেশহোল্ড যেটা,
যে এই ধারাটির জন্য প্রযোজ্য হবে যে কোনো আয় বর্ষে পরিশোধিত ইন্টারেস্টের পরিমাণ 15 লাখ টাকার অতিক্রম করবে না, এবং ইন্টারেস্টের 15 লাখ টাকা তার কম, তবে এই সময় মানে এটা ইন্ডিভিজুয়ালি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা করা হয়েছে মূলত। 54 ধারা সেকশন যেটা, অনুমোদন মূল শর্তসমূহ থাকবে। একই খরচ দ্বৈত সুবিধা নিতে পারবে না, একই খরচে ডবল কোনো বেনিফিট নিতে পারবে না। অর্থাৎ যদি দেখা যায় যে অ্যাসেটের মানে কোনো খরচের বিপরীতে একবার ছাড় নেওয়া হয়েছে এবং একই বছর ওই সম্পত্তির জন্য অন্য কোনো ভাবে ছাড় পাওয়া যাবে না। অর্থাৎ আপনি মেরামত খরচ হিসেবে পণ্য দাবি করেন, তবে ওই যন্ত্রাংশ আবার স্থায়ী সম্পদ দেখিয়ে তার ডেপ্রিসিয়েশন দাবি করতে পারবে না। তবে একই অঙ্কে দুইবার ট্যাক্স বেনিফিট নেওয়া যাবে না। তবে বাণিজ্যিক চুক্তি, কমার্শিয়াল এক্সপেন্ডিচার, আয়ের উদ্দেশ্য, মানে 49-এর যে সেকশনে সাধারণ খরচ অনুমোদন ডিসিটির তিনটি বিষয় মানে কমার্শিয়ালি মানে এক্সপেডেন্সি করে যৌক্তিকতা দাঁড় করায়, যে আয় অর্জনের উদ্দেশ্য, খরচটি কি সত্যি ব্যবসা থেকে আয় হয়েছে করা হয়েছে, না ব্যক্তিগত মানে জন্য দেখানো হয়েছে। রেভিনিউর নেচারটা কি, খরচের বা নেচারটা আসলে মানে কি ধরনের ভাবে পরিচালনার জন্য আসলে এটা হয়েছে, এটা কি মূলধনী প্রকৃতির না নর্মাল ব্যবসা, যুক্তিসঙ্গত হওয়া, রিজনেবল। এবং এই যে জায়গাগুলোতে অবশ্যই ডিসিটি এটাকে মানে অনুমোদন দেওয়ার আগে এগুলো ভেরিফাই করবেন এবং এটা যুক্তিগত দাঁড় করাবেন। 55 সেকশন 55 অনুসারে অনুমোদিত ব্যয়ের তালিকা সমূহ, যে অনুমোদিত যে খরচগুলো আছে সেটা প্রতিপালনের টিডিএস যদি কোনো খরচের বিপরীতে উৎসে করপত্তন না করা হয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো আয়ের সাথে যোগ হয়ে যাবে এবং খরচগুলো কোনোভাবেই অনু অনু মানে অনুমোদিত থাকবে না। অনুমোদিত ব্যয়ের যে তালিকাগুলো, রিটার্ন দাখিলের প্রমাণ, পিএসআর যদি রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক হয়, তাদের পেমেন্ট করার সময় যদি রিটার্ন জমার প্রমাণ দেখাতে না পারে, তবে 144 সাপেক্ষে ব্যাংকিং চ্যানেলে কর্মচারীদের বেতন, বাড়ি ভাড়া ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করা হয়, কাঁচামালের বাদে অন্যান্য খরচে 50% বা বেশি নগদে করা হয়, তবে বাড়তি অংশ 25% অনুমোদিত হিসেবে, ডিসঅ্যালাউ হিসেবে অ্যাপ্লিকেবল হবে। সীমা নির্ধারণ, পার কেজি জনপ্রতি 20 লাখ টাকা, রয়্যালিটি রেটিং হচ্ছে 6%, 50%, 15 মানে নেট মুনাফা 15%, আপ্যায়ন ব্যয় 10 লাখ 4%, পরবর্তী 2% করা হয়েছে, ভীম 0.5% টার্ন ওভারের, প্রচারণা প্রমোশন 0.5% বিজ্ঞাপন বাদে, হেড অফিসের ব্যয় নিট ব্যবসায়িক মুনাফা 10% অন্যান্য কোম্পানির জন্য। ফ্রি স্যাম্পল, এই জিনিসটাও ইম্পর্টেন্ট ইস্যু, যে পণ্য সার্কেলের ক্ষেত্রে স্ল্যাব রেট প্রযোজ্য, ফার্মাসিউটিক্যাল 2 থেকে 0.5% পর্যন্ত, ফুড এবং প্রসাধনী যেগুলো 1 থেকে 0.25% পর্যন্ত, অন্যান্য শিল্প 0.5 থেকে 0.15 পর্যন্ত। যে ফ্রি স্যাম্পলের যে জায়গাগুলো, অন্যান্য অনুমোদিত বিষয়ে অংশীদারি ফার্ম, অংশ থেকে দেওয়া বেতন, সুদ, কমিশন, ব্যক্তিগত মূলধনী ব্যয়, ব্যক্তিগত খরচ বা নতুন কোনো সম্পত্তি কেনার খরচ, সরাসরি খরচ হিসেবে রাইট অফ ইস্যু, আইএফআরএস 16, লিজ নেওয়ার সময় সম্পদের যে ডেপ্রিসিয়েশন বা ইন্টারেস্ট, তবে প্রকৃতি ভাড়া বাদ দেওয়া যাবে, তবে প্রকৃতি ভাড়া বাদ দেওয়া যাবে। ইম্পিয়ারমেন্ট লস, ধারণাগত কোনো সম্পদে অনিষ্ট ক্ষতি হয়ে থাকে, অনুমোদিত বিন তহবিল, এনবিআর এর অনুমোদন নেই এমন কোনো প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড, এটা যেগুলো অন্যান্য মানে ডিসঅ্যালাউ করবেন। সে অংশীদার ফার্মের ক্ষেত্রে, ব্যক্তিগত মূলধন নিয়ে, রাইট অফ ইস্যুর ক্ষেত্রে, ইম্পিয়ারমেন্ট লসের ক্ষেত্রে, অনুমোদিত তহবিলের ক্ষেত্রে। সেকশন 56 এর বিশেষ মানে স্পেশাল বিজনেস আয় এর ফলাফল, বিশেষ ব্যবসা কিভাবে তৈরি হয় বোঝা রাখে। 55 ধারা বড় অনুমোদিত ব্যয়ের তালিকা দেখছি আমরা, যেমন অতিরিক্ত আপ্যায়ন খরচ, ব্যাংকিং চ্যানেল ছাড়া বেতন, টিডিএস না কাটা, সেই খরচগুলো দফা ধ এবং ন বাদে সরাসরি বিশেষ ব্যবসা আয় হিসেবে কতটা মোটা আয়ের সাথে যোগ হবে। দ্যাট ইজ মিন আপনি যেগুলো কাটবেন না বা এগুলো যেগুলো আপ্যায়ন খরচ অ্যাডিশন করবেন, তাহলে এই করদাতার মোট আয়ের সাথে এটা যোগ হয়ে যাবে। আয়করের উপর যে উপধারা 2 অনুযায়ী বিশেষ ব্যবসা আয় হতে গণ্য হবে, করদাতা কোনো বাড়তি সুবিধা পাবেন না যে অঙ্কটি। আবার দেখা গেল যে ব্যবসার ডিডাকশনের ক্ষেত্রে এই ব্যবসার বিপরীতে কোনো নতুন খরচ বাদ দেওয়া যাবে না, লোকসান যদি সেট আপ বা ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, কোনো কোনো ব্যবসা লোকসান আগের বছরের লোকসানের বিশেষ আয়ের সাথে কাটাকাটি করার সুযোগ নেই মূলত। অবচয় যে ডেপ্রিসিয়েশন নেই, তৃতীয় সফলে কোনো অবচয় বা অ্যালাউন্সের বিপরীতে দাবি করা যাবে না।
অর্থাৎ বিশেষ ব্যবসা আয়ের যে ইয়াগুলো ইস্যুগুলো সেটা এখানে ইনক্লুশন করা হয়েছে, যে আপনি এই জায়গাতে বিশেষ ব্যবসা আয়ের সাথে অ্যাডজাস্টমেন্টটা করতে পারবেন না। কর হার ট্যাক্স রেট, এই আয়ের উপর সাধারণত নিয়মিত কর হারে ট্যাক্স দিতে হবে। ব্যতিক্রম যদি কোনো করদাতা হ্রাসকৃত রিডিউস ট্যাক্স সুবিধা পান, তবে সেই সুবিধা পাবেন, তবে তিনি টিটিএস করতে ভুল করেন, তবে তাকে নিয়মিত হারে পুরো ট্যাক্স দিতে হবে। অর্থাৎ বিশেষ ব্যবসা আয়ের ফলাফল এই জায়গাগুলোতে আপনাকে হলো কোনোভাবেই কোনো এঙ্গেলে করদাতা আদার্স কোনো মানে সুবিধাগুলো উনি ক্যারি আউট করতে পারবেন না, যেভাবে নর্মাল অন্যান্য ক্ষেত্রে থাকে। সো আমি একটা এক্সাম্পল দিই আমরা ব্যবসায়ের প্রায় শেষের দিকে, যে মোট বিক্রি 10 লাখ টাকা, কেনা খরচ 6 লাখ টাকা, তাহলে বেতন কর্মচারী ক্রস পাবে 4 লাখ টাকা, এবং আদার্স যে অপারেশনাল এক্সপেন্ডিচার হয়েছে 50 হাজার টাকা, তাহলে মোট মুনাফা 10 থেকে 6 4 লাখ টাকা, যেহেতু 50 হাজার টাকা, প্রত্যেক বেতন 30 হাজার টাকা, বেতন 30 হাজার টাকা, নগদে কর্মচারী বেতন 50 হাজার টাকা। এবং এখানে খেয়াল করে দেখুন খরচের যেটা মাইনাস করে, যেহেতু বেতন 20 হাজার টাকা বেশি ব্যাংকিং চ্যানেলে দেওয়া হয়নি, তাই 50 হাজার টাকা খরচ হিসেবে বাদ দেওয়া যাবে না। নিট কর আয়যোগ্য 4 লাখ টাকা। অর্থাৎ এখানে যেটা করা হয়েছে যে নগদে না দেওয়ার কারণে, সরি ক্যাশে দেওয়ার কারণে এই খরচটা ডিজেলাও হতে পারে। তো 4 লাখ টাকাই মূলত আপনার হলো আয় হিসাবে গণ্য করবে। অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে যদি লেনদেন না করেন, টিডিএস যদি ঠিকভাবে না কাটেন, তৃতীয় তফসিল অনুযায়ী ডেপ্রিসিয়েশন যদি চার্জ না করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ইনকামটা প্রকৃতিভাবে রিয়াল যে ট্যাক্সেবল ইনকাম সেটা ক্যালকুলেশন করতে আপনার আহ, মানে পারবেন না। সো এই ছিল ব্যবসা থেকে ইনকাম। আমরা ব্যবসা থেকে ইনকাম যদি বলি, যে মোটামুটি ভাবে আহ, ব্যবসার যে জায়গাগুলো ছিল, আমরা প্রায় অলমোস্ট, এটা একটা বড় একটা চ্যাপ্টার। ব্যবসাতে আয় আমরা দেখেছিলাম যে ব্যবসা আয়ের পরিধিগুলো কি কি ছিল। দুই হলো ব্যবসাতে আয়ের বিশেষ ক্ষেত্রসমূহ কি ছিল। তারপরে আমরা দেখেছি যে বিশেষ মানে স্পেশাল ব্যবসার যে প্রফিট কিভাবে কাউন্ট করে। তারপরে স্পেকুলেশন বিজনেস নিয়ে আলোচনা করা হচ্ছে ধারা 48-এ। তারপরে ব্যবসা হইতে আয়ের যে হলো ক্যালকুলেশন, সেটা কোন কোন খরচগুলো অ্যালাউবল এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করা হয়। তারপরে ব্যবসা আয়ের বিশেষ স্পেশাল যে বিয়োজনগুলো কি কি ছিল। তারপরে ব্যাড ডেটস এর একটা মানে ইস্যু ছিল ধারা 51 অনুসারে। তারপরে ধারা ঋণের ইন্টারেস্ট যেটা, সেটা 52 ধারা অনুসারে আনুপাতিক হারে ছিল। অ্যাসোসিয়েট বা সাবসিডি প্রতিষ্ঠান যেগুলো ছিল সেগুলোর এই ব্যাপারে মানে এসে ছিল সেকশন বিয়োজনের অনুমোদনের যে মেন কন্ডিশনগুলো ছিল সেগুলো একটা ছিল। আর ডিজেলাবল যে তালিকাগুলো ছিল, যে কেন ডিজেলাব হবে, সেগুলো নিয়ে ধারা 50 ভাবে আলোচনা করা হয়েছে। তারপরে হলো 56-এ যে স্পেশাল বিজনেস ইনকামের যে হলো রিফ্লেকশন, সেই রিফ্লেকশন গুলো কি কি হতে পারে সেটা আমরা ডিসকাস করেছি। তো এই ছিল ব্যবসা থেকে ইনকাম, ইনকাম ফ্রম দ্য বিজনেস। এরপরে আমরা চলে যাব যে ক্যাপিটাল গেন। এটা ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাবো যে ক্যাপিটাল গেনটা আগে আমরা কি, এটাকে আমরা বুঝে নিই। ক্যাপিটাল গেনটা হলো যে মূলধন আয়, যে কোনো মূলধনী সম্পদ ক্যাপিটাল অ্যাসেট হস্তান্তর বা বিক্রি করার ফলে যে অর্জিত মুনাফা হবে। আমরা যেমন 100 টাকায় একটা ক্রয় মূল্য, কিন্তু আমরা বিক্রি করছি 110 টাকায় কোনো অ্যাসেট, তাহলে এই 10 টাকা যে হলো, এই 10 টাকা হলো ক্যাপিটাল গেন। অর্থাৎ আপনার কোন স্থায়ী সম্পদ যেমন জমি, ফ্ল্যাট, শেয়ার, অলংকার বিক্রি বা হস্তান্তর করে যে লাভ হয়, সেটাই মূলত মূলধনী আয় হিসেবে কাউন্ট হয়। যদি আমি বলি যে মূলধনী পরিসম্পদ ক্যাপিটাল হস্তান্তর বিক্রয় থেকে যে মুনাফা লাভ হয়, তবে এই খাতের মানে এই খাতের আয় হিসাবে এটাকে ইনক্লুশন করতে হবে। সো এই ধারণাটা মানে বর্তমানে অনেক কোম্পানি মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস মেনেই তাদের সম্পদ বা রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন করে থাকে। এবং এখানে যে জায়গাগুলোতে আইনের যে উৎসগুলো থাকে, যে প্রকৃতি ও হস্তান্তর বা বিক্রয় না হওয়া পর্যন্ত কেবল মূল্যায়ন ভিত্তিতে লাভজনক মূলধনী আয় হিসেবে গণ্য করা যাবে না। এবং কোন সম্পদের দাম বাজারে বেড়ে গেছে এবং অ্যাকাউন্টে লাভ দেখালেও তার উপরে সরকার ট্যাক্স দিতে হবে না, যতক্ষণ না পর্যন্ত আপনি বাস্তবে এটা আসলে সেল করে দিচ্ছেন। অর্থাৎ যদি আমি বলি যে মূলধনী আয় গণনার গাণিতিক সূত্র হলো এরকম যে আহ, মূলধনী বের করে সহজ সূত্র গেন হস্তান্তর মূল্য ইকুয়াল টু অর্জন মূল্য।
তাহলে আমরা যদি ক্যাপিটাল গেইনটা ক্যালকুলেশন করি তাহলে কেমনে করবো, যে ক্যাপিটাল গেইন ইকুয়াল টু বিক্রয় মূল্য বা হস্তান্তর মূল্য প্লাস মাইনাস হলো অর্জন মূল্য, যেটাকে আমরা বলি পারচেস প্রাইস। অর্থাৎ মানে ট্রান্সফার ভ্যালু যেটা কি হবে, যে আপনি কত টাকা বিক্রি করেছেন এবং ওটা ন্যায্য মূল্য কত, মানে বাজার মূল্য মানে যেটা ওই সম্পদের ন্যায্য মূল্য বা কত ছিল, এই দুইটা যে হায়ার হবে সেটাকে আপনাকে হস্তান্তর মূল্য হিসেবে ধরে নিতে হবে, এটা আইন অনুসারে। অর্থাৎ আপনি একটা জমি 50 লাখ টাকা বিক্রি করলেন, কিন্তু মৌজার জমি সরকারি ভ্যালু 60 লাখ টাকা, এই ক্ষেত্রে আপনার আয় হিসেবে 60 লাখ টাকা ধরতে হবে। কিন্তু কস্ট অফ অ্যাকুইজিশন যেটাকে বলি আমরা, কোনো সম্পদের অর্জন মূল্য বলতে তিনটি ব্যয় সমষ্টিকে বোঝায়। অর্থাৎ হলো পারচেস প্রাইস, সম্পত্তি কেনার সময় কেমন দাম ছিল, এবং সরাসরি জমি কেনার জন্য রেজিস্ট্রেশন খরচ, স্টাম্প ডিউটি, মানে আদার্স যে খরচগুলো, তারপরে কস্ট অফ ইমপ্রুভমেন্ট, সম্পত্তি উন্নয়নের জন্য যে খরচগুলো। অর্থাৎ আপনি একতলা বাড়িকে দোতলা বাড়ি করছেন, তবে আবার মেরামত বা সাধারণ খরচ এখানেও আসবে না মূলত। তাহলে দোতলা খরচের জন্য যেগুলো মানে ডেভেলপমেন্ট কস্ট হিসাবে ইস্যু হবে। বিশেষ করে যে হলো কস্ট অফ অ্যাকুইজিশন গুলো থাকে, যে গিফট বা উত্তরাধিকারী সূত্রে, অর্থাৎ হিয়ারিং মাধ্যমে আপনি পেয়েছেন, যেমন আপনি সম্পদ নিজে না কিনে গিফট দিয়েছেন, দান বা উইল যেটাকে বলে, সাকসেশন যেটাকে বলে। ক্রয় মূল্য এবং কিভাবে এটাকে ধরবেন, আইন অনুসারে মালিকানা পেয়েছেন এই সম্পদের ফেয়ার মার্কেট ভ্যালু অর্জন মূল্য হিসেবেই আসলে কাউন্ট হয়। বাট অনেক সময় এটাকে যেহেতু বাবা মার কাছ থেকে যদি আবার পাওয়া পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি এই এটা পুরোটাই ক্যাপিটাল গেইন হিসাবে এখানে কাউন্ট হওয়ার সুযোগটুকু একেবারে নেই। তারপরে আমরা ক্যাপিটাল গেইন কখন আসলে করযোগ্য হবে, মূলত মেইন যে ইভেন্টটা যখন এটা সঠিক ওই যে বৎসরে আসলে হস্তান্তরিত হবে বা সেল হবে, সেই বছরকেই ধরা হবে। আপনি 2025 সালের ডিসেম্বরে একটা জমি বিক্রয় চুক্তি করলেন এবং বাইনে আনলেন, কিন্তু জমিটা চূড়ান্ত রেজিস্ট্রেশন মালিকানা ক্রিয়া সম্পন্ন হলো 2026 সালের জুলাই মাসে। তাহলে 25-26 বৎসরে এটা গণ্য হবে না, এটা কিন্তু 26-27 অর্থ বছরে গিয়ে এটা অন্তর্ভুক্ত হবে, এবং এই লাভটি 26-27 আয় বৎসরের হিসাবে গণ্য করতে হবে। মূলধনী আয়ের খরচ বাতিলের যে শর্তগুলো, সেটা হলো 60 ধারায় ভালোভাবে উল্লেখ করা হচ্ছে। যদি কোনো কারণবশত টিডিএস না কাটা হয়, তাহলে সেটা আসলে মানে হস্তান্তরযোগ্য খরচ হিসেবে কাউন্ট করা করা যাবে না। এবং সে কর তারপরে কর কর্তন না করলে, তারপরে সরকারি কোষাগারে যথাযথভাবে জমা না দিলে, খরচে পরিশোধিত অর্থকে খাতের বিপরীতে মানে অ্যালাউবল, মানে ডিজাল অ্যালাউবল হিসাবে গণ্য করা যাওয়ার সুযোগটুকু নেই। আপনি একটা জমি বিক্রয় করার জন্য একজন ব্রোকার বা এজেন্টকে 5 লাখ টাকা কমিশন দিয়েছেন, আইন অনুসারে এই কমিশনের উপর আপনার উৎসের কর করার কথা ছিল। কিন্তু আপনি যদি না কেটে 5 লাখ টাকা দিয়ে দেন, তাহলে আয়কর রিটার্নে আপনার বিক্রয় মূল্য 5 লাখ টাকা খরচ হিসেবে বাদ দিতে পারবেন না। ফলে আপনার করযোগ্য 5 লাখ টাকা বেড়ে যাবে, আয় আয় হিসেবে, ইনকাম হিসেবে বেড়ে যাবে, আপনি বাড়তি ট্যাক্স দিতে হবে 5 লাখ টাকার উপরে। সো বাজার মূল্য নির্ধারণ ও এনবিআর যে ক্রয় প্রস্তাব সমূহ, বিক্রয় মূল্য যাচাই ও পুনর্নির্ধারণ। যদি কোনো করদাতা সম্পদ অবস্থায় মূল্য ঘোষণা করেছেন এবং তার চেয়ে সম্পদের ন্যায্য মূল্য ফেয়ার মার্কেট যদি 15%-এর বেশি হয়, তবে ডিসিটি অথবা অ্যাডিশনাল কর কমিশনের পূর্ববর্তী নিয়ে, ডিসিটি অ্যাডিশনাল কর কমিশনের পূর্ববর্তী নিয়ে সম্পদের বাজার মূল্য নির্ধারণ করতে পারবেন। করদাতা ঘোষিত মূল্য পূর্বতে ডিসি নির্ধারিত মূল্যের উপরে ট্যাক্স দিতে হবে। ইনভের কর্তৃক সম্পদ ক্রয়ের যে প্রস্তাব, এর একটি শক্তিশালী আইন। যদি কোনো করদাতা তার কেনার সময় মানে কস্ট অফ অ্যাকুইজিশন অনেক কম দেখান, সেই ক্ষেত্রে বাজার মূল্য ঘোষিত 25% বেশি হবে। ডিসিটি কর্তৃক নির্ধারিত মানে ডিক্লারেশন যে মূল্যটি নেওয়ার প্রস্তাব দিতে পারেন। অর্থাৎ আপনি যদি 1 কোটি টাকার জমি 10 লাখ টাকা দেখান, সরকার যদি 10 লাখ টাকায় কিনে নেওয়ার প্রস্তাব নেওয়ার প্রস্তাব দিতে পারে। অংশীদারি ফার্ম থেকে কোম্পানি রূপান্তর, ব্যবসায়িক ক্ষেত্রে যদি অংশীদারি ফার্ম পার্টনারশিপ ফার্ম একটি নন লিমিটেড কোম্পানি হস্তান্তর করা হয়, এই হস্তান্তরের ফলে ক্যাপিটাল গেইন হবে, তার সম্পূর্ণ কর্মরত হবে। হস্তান্তরের বিপরীতে সম্পূর্ণ অর্থ ওই কোম্পানি ইকুইটিতে বিনিয়োগ করতে হবে। 62 ধারা যা আমরা যে মূলধনী ক্যাপিটাল গেইনের যে অংশটুকু, সেটা আমরা এখানে শেষ ইয়া ছিল। এরপরে আমরা চলে যাব মূলত হলো 62 আর্থিক পরিসম্পদ আয়ের যে ধারা সেটা। অর্থাৎ এই ধারাতে
আম, মানে বিনিয়োগের যে বিনিয়োগের যে হলো করার যে বিপরীতে আপনি যে নিয়মিত আয় হয়, যেমন ইন্টারেস্ট, প্রফিট বা ডিভিডেন্ড পান, এই খাতের অন্তর্ভুক্ত। এই খাতের আয়সমূহ নিম্নবর্ণিত অর্থ থেকে আসা খাতগুলো করযোগ্য হবে: সরকারি সিকিউরিটিজ, ট্রেজারি বিল, বন্ড, সরকারি অনুমোদিত সিকিউরিটিজ, ইন্টারেস্ট, মুনাফা বা ট্রাস্ট। বেসরকারি সিকিউরিটি স্থানীয় কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন বা কোম্পানি ইস্যুকৃত ডিবেঞ্চার বা বন্ড বা যদি থাকে। ব্যাংক ও স্কিম, যে কোনো ব্যাংকে রাখা এফডিআর, ডিপিএস, সেভিংস বা অ্যাকাউন্ট মুনাফা, এছাড়াও আর্থিক স্কিম, অন্যান্য প্রাপ্ত অর্থ। তারপরে আম, লভ্যাংশ, ডিভিডেন্ড, শেয়ারের বাজারে তালিকাভুক্ত বা অতালিকা কোম্পানির শেয়ার থেকে প্রাপ্ত লভ্যাংশ। তবে স্পেশাল কেয়ারফুলি আর্থিক পরিসম্পদ, যেটাকে যেমন শেয়ার বন্ড বিক্রি করে যে লাভ হয়, ক্যাপিটাল গেইন যেটা হয়, তা এই খাতের আয় নয়। এই ধারাটি মূলত 57 হচ্ছে মূলধনী আয় হিসেবে বা ক্যাপিটাল ক্যাপিটাল গেইন হিসেবে, ক্যাপিটাল গেইন ইনকাম হিসেবে কাউন্ট হবে। এই খাতের কেবল নিয়মিত পাওয়া ইন্টারেস্ট বা লভ্যাংশটুকু আসবে। আর্থিক আয়ের করযোগ্য হওয়ার সময় আর্থিক পরিষেবা ব্যাংক ইন্টারেস্ট সুদ ঠিক কোন বছরে কর বছরকে আয় সাথে যোগ হবে তা এই ধারাটি নির্ধারণ করে। আইন অনুসারে যাহা আগে ঘটে, হুইচেভার ইজ আলিয়ার নীতি অনুসরণ করা হয়। প্রাপ্তি, রিসিপ্ট, যখন করদাতা প্রকৃতির টাকাটি হাতে পান, গ্রহণ করেন। আবার মানে ক্রেডিট টু অ্যাকাউন্ট, মানে টাকাটি করদাতা ব্যাংক অ্যাকাউন্টে যদি জমা হয়, তারপরে আপনি টাকাটি ব্যাংকে যখন ব্যাংকে যখন জমা হবে, অ্যাকাউন্টে যখন মুনাফা জমা হবে, সেই বছরই করযোগ্য আয় হিসেবে কাউন্ট করতে হবে। আর্থিক আয়ের বিপরীতে যে খরচগুলো বাদ দেওয়া যাবে: ব্যাংক চার্জ বা কমিশন, তারপরে ইন্টারেস্টের, লোনের ইন্টারেস্ট। তবে সত্ত্বেও লোনটি অবশ্যই আর্থিক সম্পদ অর্জনের উদ্দেশ্যেই হতে হবে। আয় অর্জনের উদ্দেশ্য অন্য, উম, মানে ইন্টারেস্ট বা লভ্যাংশ যে জায়গাগুলো থাকে, অনেক যৌক্তিক মনে হয়, বাট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফি তবে তাও অনুমোদনযোগ্য। যে খরচগুলি আসলে আর্থিক আয় থেকে বাদ দেওয়া উম, যাবে না: বিদেশি ইন্টারেস্ট বা টিডিএস এর যে অংশ, তারপরে কর অব্যাহতি প্রাপ্ত আয় যদি কোনো কিছু থাকে, আহ, তারপরে ব্যক্তিগত মূলধনী আয়ের, ব্যক্তিগত ব্যয় বা মূলধনী ব্যয় উৎসের কর প্রতিফলনে যদি ব্যর্থ হয়, তাহলে এই খরচগুলি মূলত বাদ দেওয়া যাবে না। এক্সাম্পল আমরা দেখি এটা, যে প্রাপ্ত সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফা 1 লাখ টাকা, ট্যাক্স কাটা হয়েছে 5,000 টাকা। ব্যাংকে জমা হলো 20,000 টাকা, ট্যাক্স কাটা হয়েছে 2,000 টাকা। ব্যাংক চার্জ 500 টাকা। অর্থাৎ সঞ্চয়পত্রের মুনাফা যদি 1 লাখ টাকা হয়, ব্যাংকে জমা সুদ যদি 20,000 টাকা হয়, তাহলে মোট প্রাপ্তি কিন্তু 1,20,000 টাকা। অর্থাৎ বাদ 500 টাকা যে ব্যাংক চার্জ করা হয়েছে, নিট করযোগ্য হয় 1,19,500 টাকা। সংশোধন সঞ্চয়পত্রের মুনাফা যে 5,000 টাকা উৎসে কর ফেরত, তা করদাতা চূড়ান্ত কর দেয় ফাইনাল ট্যাক্স লিমিট হিসেবে বিবেচিত হতে পারে, যদি তিনি নির্দিষ্ট ক্যাপ চাকরিতে পড়েন তাহলে। টিডিএস এর যে অংশটুকু দেখা যায়, সঞ্চয় মুনাফা দেওয়ার ক্ষেত্রে 10% কেটে রাখা, রিটার্ন জমা দেওয়া, টিডিএস চালান সার্টিফিকেট সংগ্রহ করা অত্যন্ত জরুরি। আম, তারপরে হলো করমুক্ত সীমা, যেটা সরকারি বন্ড সিকিউরিটি প্রাপ্ত আয়ের উদ্দেশ্যে অনেক সময় করমুক্ত থাকে, যা আইনের ষষ্ঠ তফসিলের ধারা নিয়ন্ত্রিত। সঞ্চয়পত্রের মুনাফা হাতে না আসা পর্যন্ত আয় যোগ করার প্রয়োজন নেই। ব্যাংকের ক্লায়েন্ট স্টেটমেন্ট চেক করার সময় খেয়াল করবে, এক্সাইজ ডিউটি বা ইন্টারেস্ট এন্ট্রি গুলো ব্যাংক অনেক সময় ট্যাক্স কেটে নিট টাকা যোগ করে। তাহলে আপনাকে কিন্তু গ্রস বা ট্যাক্স কাটার আগে মানে বের করে নিতে হবে। তো এই ছিল পরিসম্পদ, যে আর্থিক পরিসম্পদের যে হলো হতে আয়ের পরিধি, সেটা ছিল। সো এরপরে আমরা চলে যাব অন্যান্য খাতে আয়। আর্থিক পরিসম্পদের যে খাতে আয় ছিল, আমরা যদি দেখি যে সেকশন 62 আর্থিক পরিসম্পদ হতে আয়ের পরিধি। এরপরে 63 আর্থিক আয়ের করযোগ্য হওয়ার সময়, আর্থিক পরিষেবার বিপরীতে যে খরচগুলো বাদ দেওয়া যাবে, যে খরচগুলো আর্থিক আয়তে বাদ দেওয়া যাবে না। এই ছিল আর্থিক পরিসম্পদ হতে আয়ের সেকশনগুলো। এরপরে আমরা চলে যাব অন্যান্য খাতে হচ্ছে আয়গুলো। তো অন্যান্য খাতে আয় উৎসগুলো যেটা আমরা দেখব, অন্যান্য অষ্টম অধ্যায়, অন্যান্য উৎসতায় বা ইনকাম ফ্রম আদার সোর্স। আমরা মোটামুটি 6টা খাত নিয়ে আমরা ডিসকাশন করছি। এটা হলো লাস্ট একটা খাত, খাতোয়ারি অন্যান্য খাত। এই খাতগুলো বাদে আর অন্য খাতে যে ইনকামগুলো হবে, সেগুলো কি মূলত আসলে অন্য খাতে উৎস হিসাবে ধরা হয়।
আয়কর আয়কর আইনে হচ্ছে যে থেকে অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য করা হয় মেধা সম্পদ বা রয়্যালিটি, কোনো বইয়ের রয়্যালিটি, লাইসেন্স ফি, টেকনিক্যাল নলেজ ফি, অন্যান্য মানে ইনটানজিবল অ্যাসেটের যেগুলো অধিকার দেওয়া হয় বিনিময়ে প্রাপ্ত পাওয়া যায়। সরকারি নগদ ভর্তুকি, অর্থাৎ যদি সরকারি কোনো গ্যাস সাবসিডি পাওয়া পেয়ে থাকেন। বিশেষ সম্পদ হস্তান্তরণ, প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ মধু, গুডউইল, স্বয়ংক্রিয়ভাবে এগুলো প্রাকৃতিক সম্পদে হস্তান্তর আয় হিসেবে। দান, অনুদান, উপহার, দান, অনুদান, গিফট, ডোনেশন, যাই যার নামে টাকা হোক না কেন, এটা অন্যান্য খাতে আয় হিসেবে কাউন্ট হয়। গোষ্ঠী বীমা পলিসি, গ্রুপ ইন্স্যুরেন্স পলিসিতে একজন কর্মচারী অর্থ সুবিধা যদি পেয়ে থাকেন অন্যান্য আয় হিসেবে কাউন্ট হবে। রেস্ট অফটুকু, সকল আয় যদি কোনো আগে 30 ধারা নির্দিষ্ট বেতন ভাবে ইত্যাদি না পড়ে তবে সরাসরি অন্যান্য খাতে চলে আসবে, যেমন লটারি, পুরস্কার, কুইজ প্রতিযোগিতা বা আদার্স কোনো ইস্যু থাকে। অপ্রদর্শিত আয় বিশেষ ক্ষেত্রসমূহ, আম, বিশেষ ক্ষেত্রসমূহ আমরা যদি বলে থাকি যে মোটামুটি ভাবে এই ধারায় কিছু পরিস্থিতি কোনো প্রাপ্তি বা খরচকে সরকারি করযোগ্য আয় হিসাবে গণ্য করা হয়। ব্যাখ্যাহীন ক্রেডিট বা বিনিয়োগ, অর্থাৎ মানে এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন করার সুযোগ নেই। ইনভেস্টমেন্ট খরচ, অর্থাৎ অর্থাৎ লোন বা নগদ লেনদেন ওপর, নতুন আইনের লেনদেনের উপর কিছু মানে আহ, আরোপ করা হয়েছে, যেমন কোম্পানি মূলধন, লিমিটেড কোম্পানি শেয়ার হোল্ডার কাছ থেকে নগদে মূলধন নয় ব্যাংক ট্রান্সফার, তবে কোম্পানির আয় হিসেবে গণ্য হবে। 5 লক্ষ টাকা নিয়মিত স্বাভাবিক ব্যক্তি, একজন সাধারণ মানুষ যদি অন্য কারো 5 লাখ টাকা বেশি নেন তাহলে নগদে এই লাখ টাকা ব্যতিক্রম হবে। বাজার মূল্য চেয়ে যদি কম মূল্য ক্রয় করা হয় সম্পদের ক্ষেত্রে, দায় মকুব, বকেয়া, দেনা ও মকুব, আপনি যদি দায়, ঋণ দায় মকুব করেন সেই সুবিধাটি আপনার আয় হিসেবে কাউন্ট হবে। বাকিতে মালামাল কেনা, যদি আপনি বাড়ি তৈরির জন্য বাকিতে মালামাল 2 বছরের মধ্যে পরিশোধ না করেন, মানে এই ধরনের এক্সপেন্ডিচার গুলো বাকিতে মাল নেওয়ার ক্ষেত্রে। লটারি, জুয়া, লটারি, অনলাইন গেম শব্দ থেকে প্রাপ্ত সরি শব্দ, এই যে যেগুলো থাকে সেগুলো আসলে মূলত কাউন্ট হবে। বিবিধ আয়ের উপর বিপরীতে খরচ অনুমোদন, সাধারণ প্রয়োজন, এই খাতে অর্জনের যে কোনো খরচ বাদ দেওয়া যাবে যদি নিচে শর্ত পূরণ করে। আয় অর্জনের খরচটি অবশ্যই আইটি সংশ্লিষ্ট আইটি করার জন্য, যেমন তো রয়্যালিটি, আয়ের জন্য টাইপিং বা গবেষণা খরচ। ব্যক্তিগত বা ক্যাপিটাল নয়, খরচ কোনোভাবে ব্যক্তিগত, পার্সোনাল বা স্থায়ী সম্পদ ক্রয়ের ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে পারবে না। রেজিস্ট্রারের ক্ষেত্রে কোনো খরচ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 67 দ্বারা অপরিশোধিত কোনো খরচ দাবি করা যাবে না। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকিং 5 লাখ টাকা পাওয়া যায় আর আপনি যদি 5 লাখ টাকা বেশি নগদ লেনদেন নেন, তবে ওই টাকার বিপরীতে খরচ বা কমিশন আপনি বাদ দিতে পারবেন না, পুরো টাকারই সরাসরি করযোগ্য আয় হিসেবে গণ্য হবে। কেবল 67/5 বাতিলের ক্ষতিপূরণ, 67/6 লিজ বা ভারী ইসলামী খরচ বাদ দেওয়ার খরচ বাদ দেওয়া যাবে। যে কোনো খরচে দাবি করলে ডিসিটি তা মেনে নেবেন, বিষয়টা এরকম নয়। খরচে আয়ের জন্য কতটুকু যৌক্তিকতা রিজনেবল ছিল তা তিনি যাচাই করার সাপেক্ষে তিনি মেনে নিতে পারেন। অন্যান্য আয়ের ক্ষেত্রে খরচ বাতিলের সাধারণ নিয়ম, যেমন হলো ডবল ডিডাকশন প্রহিবিশন করা হয়েছে, এটা আমরা ডিসকাস করেছি। ক্রস রেফারেন্স উইথ সেকশন, যদি ডিজারেবল এক্সপেন্ডিচার হয় এই ক্ষেত্রে অন্যান্য আয়ের ক্ষেত্রে সমপ্রযোজ্য হবে, অর্থাৎ টিডিএস যদি আপনি না কাটেন অথবা নগদ লেনদেন করেন ব্যাংকের নির্দিষ্ট লিমিট যে ছাড়াই গেলে, পার্সোনাল যদি এক্সপেন্ডিচার করেন সেই জায়গাগুলোতে আসলে অন্যান্য যে খরচগুলো সেটা ডিজারেবল হবে। লভ্যাংশ ডিভিডেন্স প্রাপ্ত 3 লাখ টাকা, আমরা একটা এক্সাম্পল দেখি। লটারিতে জয় করেছে 50,000 টাকা, ছোট ভাইয়ের কাছ থেকে নগদে উপহার নিয়েছে 6 লাখ টাকা, কোনো ব্যাংকিং চ্যানেল ছাড়া, তাহলে লভ্যাংশ 30,000, লটারি আয় 50,000 টাকা। উপহার ধারা 67, 5 লক্ষ টাকার বেশি নগদে নেওয়া হয়ে যায় তাই পুরো 6 লাখ টাকা আয় হিসেবে গণ্য হবে, তাহলে মোট আয়ের উৎস হবে 6,80,000 টাকা। সো লভ্যাংশ যদি মনে রাখতে হবে, লভ্যাংশ এখন আর আর্থিক সম্পদের আয় নয়, এটা অন্যান্য উৎসের কিছুটা আয়। 5 লক্ষ টাকার নিয়ম হলো কোনো ব্লাড রিলেটেড আত্মীয়র কাছ থেকে 5 লক্ষ টাকা বেশি কোনো উপহার বা ঋণ অবশ্যই ব্যাংকিং চ্যানেলে নিতে হবে, অন্যথায় পুরো টাকাটি ট্যাক্সযোগ্য আয় হিসেবে গণ্য হবে। টিডিএস করদাতা যখন কেটে রাখা হয় ওই কাটা রসিদ ফাইলে যুক্ত করতে হবে। সো একজন আইন ক্রয়করণ হিসেবে আপনার ক্লায়েন্টের সম্পদ অ্যাসেট লাইবিলিটি যখন দেখবেন তখন তার ক্যাশ ইন হ্যান্ড অস্বাভাবিক বেড়ে গেছে কিনা সেটা একটু চেক করে দেখবেন। যদি 5 লাখ টাকা গিফট পেয়েছেন তার সাথে সাথে ব্যাংক স্টেটমেন্ট চেক করা প্রয়োজন, এবং ব্যাংকে এন্ট্রি না থাকলে তার 67 মিলিয়ন বড় বিপদের কারণ হতে পারে।
সো এই ছিল অন্যান্য উৎসের খাতের আয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস, 4 নম্বর ক্লাস দেখার জন্য। এই পরবর্তী ক্লাস নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান যেমন আমরা আলোচনা করব সেট আপ বা ক্যারি ফরওয়ার্ড গুলো নিয়ে। আর এবং আমরা আরো দেখব যে কিভাবে আমরা মানে এর পরবর্তী অংশগুলোতে আমরা দেখব যে কিছু কিছু কোশ্চেনারি নিয়েও আমরা দেখব। সো পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, যদি কোনো জায়গাতে আপনাদের মনে হয় যে না এই জায়গাতে কোশ্চেন আছে, তাহলে কোশ্চেনগুলো আমাদের করলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে।